আজকে মূলত আমাদের একটা স্পেশাল যাত্রা শুরু হয়েছে শিক্ষার্থীদের সাথে। প্রথম জার্নিটা শুরু হবে আমাদের বাংলা জনপ্রিয় শিক্ষক, আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের জনপ্রিয় মুখ, আমাদের অফলাইন কিংবা অনলাইনের বিভিন্ন জায়গায় জনপ্রিয় মুখ আমাদের মুহিত স্যার। সবাই সুনাম করে সবসময়, আমাদের শিক্ষার্থীরা সবসময় মুহিত স্যারের সুনাম করে। কেন সুনাম করে তোমরা ক্লাস করলে বুঝতে পারবা, নিজে ফ্যান হয়ে যাওয়া, কিছু বলার মতো না। তবে আজকে একটা স্পেশাল অ্যানাউন্সমেন্ট দিয়ে আমি তোমাদেরকে একটু ক্লাসে স্বাগতম জানাতে যাচ্ছি। সেটা হচ্ছে আমাদের আজকে থেকে 12 দিন ব্যাপী একটা ফ্রি ক্লাসের আয়োজন আছে। প্রত্যেক দিন আমরা তোমাদের জন্য ক্লাস নিব, দুইটা করে, মিনিমাম 2টা করে ক্লাস থাকবে। আর প্রত্যেকটা ক্লাসে তোমরা যারা উপস্থিত থাকবা, তোমরা যারা বেশি বেশি ক্লাসে শেয়ার দিবা, বেশি বেশি বন্ধুদেরকে মেনশন দিবা, তোমাদের জন্য কিন্তু আমাদের পক্ষ থেকে এই বই এবং টি শার্ট উপহার হিসেবে আছে। তবে আজকে যেহেতু প্রথম ক্লাসে আমরা তোমাদেরকে নেটওয়ার্ক পাবলিকেশনের একটা বই সম্পূর্ণ ফ্রিতে দিব। আজকে রাত 8টা বাজে আবার একটা ক্লাস আছে, সেই ক্লাসেও সেম ভাবে নেটওয়ার্ক পাবলিকেশনের আরেকটা বই তোমরা ফ্রিতে পাবা। তো এই বইটা পেতে গেলে কি করতে হবে? এই বইটা তোমাদেরই, আমাদের কাছে এখন আছে, কিছুক্ষণ পরেই মালিকানা স্থানান্তর হয়ে যাবে। তো সেই মালিকানার কাজের জন্য যাবে যারা হচ্ছে এই লাইফটা বেশি বেশি শেয়ার দিবা বিভিন্ন গ্রুপগুলোতে, তোমাদের কলেজের গ্রুপ বা যে গ্রুপগুলোতে তোমরা অ্যাড আছো, গ্রুপগুলোতে শেয়ার দিবা। এবং তোমরা তোমাদের যে বন্ধু বান্ধব আছে সবাইকে একটু কষ্ট করে মেনশন দিয়ে দাও। মেনশন দিলে কিন্তু বইটা তোমার অ্যাড্রেসে চলে যেতে পারে। তো স্যার, তাহলে আজকে ক্লাসে শুরু করেন। আজকে কিন্তু একটা জার্নি শুরু হলো, বাংলা প্রথম পত্র এবং দ্বিতীয় পত্রের কম্বিনেশন একটা ক্লাস। স্যার আজকে তোমাদের ক্লাস হবে, চমৎকার ক্লাস হবে। ক্লাসটা তোমরা উপভোগ করবে ইনশাল্লাহ। এবং ক্লাসটা করলে দিন শেষে তুমি অনেক কিছু জানতে পারবা। জানাটা হচ্ছে ইম্পর্টেন্ট। যারা যত বেশি জানে সে ভর্তি পরীক্ষায় তত বেশি ভালো করে। তো স্যারকে বলবো, স্যার কাইন্ডলি শুরু করুন। আমি ডিউডিমার্স কর্তৃপক্ষকে ধন্যবাদ জানাচ্ছি। আমি আগে একটু আমার পরিচয় দিই, তারপরে কেন ধন্যবাদ জানাচ্ছি এটা বলতেছি। আমি আলামিন মুহিত, সাবেক শিক্ষার্থী, ঢাকা বিশ্ববিদ্যালয়। দীর্ঘ 10 বছর অফলাইন এবং অনলাইনে বিশ্ববিদ্যালয়ের ভর্তি প্রোগ্রামে বাংলা পড়িয়ে অভ্যস্ত। তো ধন্যবাদ জানাচ্ছি এই কারণে যে অনেক সময় আমরা একটা মেসেজ পাই যে অনেক স্টুডেন্ট আছে যারা কিনা বইয়ের অভাবে পড়াশোনাটা কন্টিনিউ করতে পারে না। আবার সেটা যদি হয় টেক্সট বুক রিলেটেড তাইলে কিন্তু আরো সেটা ভালো। তো সেই টেক্সট বুকের আলোকে একটি সুন্দর বই ডিউডিমার্স তোমাদেরকে ফ্রি দিচ্ছে শুধুমাত্র একটি কাজের মাধ্যমে। সেটা কি? তোমাদের যে কলেজের যে গ্রুপগুলো আছে বা ব্যক্তিগত অনেক গ্রুপ থাকে তোমাদের, সেই গ্রুপগুলোতে তোমার বন্ধু বান্ধবরা তোমরা একটু কি করে দাও, মেনশন করে দাও। আচ্ছা, তো আমরা যেই 12 দিন তোমাদের জন্য একটি গাইডলাইনমূলক ক্লাস আমরা আয়োজন করেছি, তো এই ধারাবাহিকতায় আজকে বাংলা ক্লাস অনুষ্ঠিত হবে। এই বাংলা ক্লাসে গতদিন তোমরা সন্ধি নিয়ে অনেক কথাবার্তা শুনছো, তোমাদের একজন জনপ্রিয় শিক্ষক তোমাদের সাথে কথা বলছে, সমাস নিয়ে কথা বলছে। তো আজকে আমরা দেখব যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিগত সালে যে প্রশ্নগুলো আসছে সেই প্রশ্নগুলা কিভাবে 30 সেকেন্ডের মাধ্যমে উত্তর দেয়া যায় বা কোন ট্রিক্স এর মাধ্যমে তুমি সহজেই উত্তরগুলা দিতে পারবা। তো এই জিনিসগুলোই আজকে তোমাদের এই ক্লাসে শেখানো হবে। তো ক্লাসে যারা আছো সকলে একটু কমেন্ট করে জানিয়ে দাও যে আমাদের কথাবার্তা সব ভালোভাবে শুনতে পারছো কিনা, এবং বন্ধু বান্ধবদের একটু মেনশন করে দাও উচিত বলে আমার মনে হয়। একটু সকলে বন্ধু বান্ধবদের মেনশন করে দাও এবং ক্লাসে সকলে তাহলে একটু উপস্থিত থাকো, ঠিক আছে? আচ্ছা, ঠিক আছে। ওয়ালাইকুম আসসালাম। অনেকে আমাদেরকে সালাম টালাম দিচ্ছে, অনেকে ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, তো দেখি আমরা আজকে যে প্রথম যে প্রশ্নটা আছে সেই প্রথম প্রশ্নটা আমরা একটু পড়াশোনা করার চেষ্টা করি। দেখো কি বলছে, লোকটি চলে গেল, তো গেছে গা হে জাগা, এটা আমার দেহার বিষয় কি? কিন্তু না, এখানে একটা সমস্যা ক্রিয়েট হয়েছে। সমস্যাটি কি বলছে? বাক্যের ক্রিয়াটি কোন ক্রিয়া? একটু খেয়াল করে দেখো, লোকটি কি করলো? চলে গেল, তো গেছে গা সে। তাহলে এই যে ক্রিয়াটা আছে সেই ক্রিয়াটা কোন ক্রিয়া? এখন দেখো পেশটা কোন জায়গায়? পেশটা হইলো এই যে লোক আছে, এই বেটা হইলো একটা সাবজেক্ট। এখন ক্রিয়া আছে কয়টা? ক্রিয়া কিন্তু দুইটা, একটা হলো চলে আর একটা গেল। এখন পেশটা লেগে গেছে তোমার যে এখানে তুমি কি চলাকে ধরবা নাকি গেলকে ধরবা। তাহলে এই যে ভিতরের যে পার্টগুলো আছে সেই ভিতরের পার্টগুলো আমরা দেখার চেষ্টা করি। একটা আছে যৌগিক ক্রিয়া, একটা আছে ধনাত্মক ক্রিয়া, একটা দ্বিত্ব ক্রিয়া, আর একটা হইলো প্রযোজক ক্রিয়া। একটু কি সকলে কমেন্ট করা যাবে? প্রাথমিকভাবে বলো তো এটা কোন ক্রিয়া হবে? সকলে একটু কমেন্ট করে জানো তো। তোমরা বুঝানোর আগে একটু কমেন্ট করো যে এটা কোন ক্রিয়া হবে। সাকিব হাসান বলছে কেমন আছেন ভাইয়া? জি আলহামদুলিল্লাহ ভালো আছি। তোমরা একটু কমেন্ট করে জানো তো যে এটা কোন ক্রিয়া হবে। একটু খেয়াল করার চেষ্টা করো। যৌগিক ক্রিয়া কোনগুলা? যৌগিক ক্রিয়া হচ্ছে যে ক্রিয়া প্লাস ক্রিয়া,
অর্থাৎ কোনো একটি বাক্যের ভিতরে, আবারও বলতেছি, কোনো একটি বাক্যের ভিতরে যদি দুইটি ক্রিয়াপদ থাকে, কয়টি ক্রিয়াপদ? যদি দুইটি ক্রিয়াপদ থাকে তখন আমরা বলবো তাকে যৌগিক ক্রিয়া। তাহলে একটু দেখো তো, চলা মানে চলা, গো, আবার হইতেছে গিয়ে কি গেল, এইটাও একটা ক্রিয়া। তাহলে চলা একটা ক্রিয়া, গেল একটা ক্রিয়া। তাহলে ক্রিয়া পাইছি আমরা কয়টা? ক্রিয়া পাইছি দুইটা। তাহলে কোন বাক্যের ভিতরে যদি দুইটি ক্রিয়া থাকে তাহলে সেটা কোন ক্রিয়া হবে? সেটা হবে যৌগিক ক্রিয়া। বুঝাইতে পারছি? আবার তোমরা দেখবা যে অনেক সময় বলছে দেখা শোনা, দেখাকে আর একটা হইতেছে গিয়ে কি শোনা। একটু খেয়াল করে দেখো তো, এই যে যে বিষয়টা আছে দেখা মানে তুমি কি করতেছো? চোখ দিয়ে দেখতাছো, তাহলে এটা ক্রিয়াপদ, এটা একটা ক্রিয়াপদ। আরেকটা বলছে কান দিয়ে শোনা, এটাও একটা ক্রিয়াপদ। তাহলে এই শব্দের ভিতরে ক্রিয়াপদ কয়টি? ক্রিয়াপদ হলো দুইটি। তাহলে কোন বাক্যের ভিতরে যদি দুইটি ক্রিয়াপদ থাকে তাহলে সেটা কি ক্রিয়া হবে? সেটা হবে যৌগিক ক্রিয়া। বুঝাইতে পারছি? আবার দেখো, তোমরা এখন কি করতেছো? তোমরা এখন পড়াশোনা করতেছো। বাচ্চারা সকলে একটু কমেন্ট করে জানাও, বন্ধু বান্ধবদের মেনশন করে দাও। তাহলে তোমরা এখন কি করতেছো? তোমরা এখন পড়াশোনা করতেছো। তাহলে একটু খেয়াল করে দেখো তো, পড়া মানে রিড, তাহলে এইটা কোন পদ? এটা একটা ক্রিয়াপদ। কান দিয়ে শোনা, এটা কি পদ? এইটাও একটা ক্রিয়াপদ। তাহলে এই শব্দের ভিতরে কয়টি ক্রিয়া আছে? এই শব্দের ভিতরে দুইটি ক্রিয়া আছে। তাহলে কোন শব্দের ভিতরে বা কোন বাক্যের ভিতরে যদি দুইটি ক্রিয়া থাকে তাহলে বাচ্চারা এটা জানি কোন ক্রিয়া হবে? কোন শব্দের ভিতরে বা কোন বাক্যের ভিতরে যদি দুইটি ক্রিয়া থাকে তাহলে যেন এটা কোন ক্রিয়া হবে? মানে যৌগিক ক্রিয়া হবে। সিমি, তোমাকে ধন্যবাদ, তুমি অনেকজনকে মেনশন করছো। এই যে সিমির মতো, উর্মির মতো যারা আছো সকলে একটু বন্ধু বান্ধবদের মেনশন করে দাও। নাজনীন ঝুমুর, অসংখ্য ধন্যবাদ, তুমি অনেক বন্ধুকে মেনশন করছো। তোমরা যারা এরকম সুন্দর একটি টেক্সট বুকের সংবলিত একটি বই পেতে চাও তারা বন্ধু বান্ধবদের একটু মেনশন করে দাও এবং আমাদের যে ক্লাসটি আছে সেই ক্লাসটি একটু শেয়ার করে দাও। তাইলে কোন বাক্যের ভিতরে যদি দুইটি ক্রিয়া থাকে তাহলে সেটা যেন কি ক্রিয়া হবে? যৌগিক ক্রিয়া। বুঝাইতে পারছি? এবার দেখো প্রযোজক ক্রিয়া কোনটি? প্রযোজক ক্রিয়াটা আমাদের আসতেছে, পরের স্লাইডে আছে, আমরা তোমাকে শিখিয়ে দিচ্ছি। তারপরে দেখো বলছে শিক্ষায় মন সংস্কার মুক্ত হয়ে থাকে, বাক্যে কোন ধরনের ক্রিয়া ব্যবহৃত হয়েছে? এবার একটু সকলে একটু কমেন্ট করে জানাও তো, শিক্ষায় মন সংস্কার মুক্ত থাকে, এইটা বাক্যের ভিতরে কোন ক্রিয়াপদ ব্যবহার করা হয়েছে? বাচ্চারা, নাজনীন ঝুমুর, যৌগিক ক্রিয়া, সাব্বাস। উর্মিয়াপা মেনশন করছে অনেকজনকে। সকলে এবার একটু বলতো, সংস্কার মুক্ত হয়ে থাকে এখানে কয়টি ক্রিয়া আছে? আনিকা হাসান, অসংখ্য ধন্যবাদ। সরি, অনিক হাসান, অনিক বাবা, সরি, শেষের এডা আমি নিজে যুক্ত করে ফেলাইছি আর কি। হ্যাঁ, তুই অনিক হাসান, তুই আনিকা না। আচ্ছা, সকলে একটু কমেন্ট করো তো প্লিজ। শিক্ষায় মন সংস্কার মুক্ত হয়ে থাকে, এখানে কয়টি ক্রিয়া আছে? শিক্ষায় মন সংস্কার মুক্ত, উর্মি, যৌগিক ক্রিয়া, সাব্বাস। তাহলে একটু খেয়াল করে দেখো, শিক্ষায় মন সংস্কার মুক্ত হয়ে থাকে, দেখো এখানে হয়ে একটা ক্রিয়াপদ, থাকে একটা ক্রিয়াপদ। তাহলে আমরা সকলেই জানি কোন বাক্যের ভিতরে যদি দুইটি ক্রিয়া থাকে তাহলে সেটা হবে যৌগিক ক্রিয়া। বাচ্চারা 100% বুঝতে পারছি? 100% বুঝতে পারছি? এবার দেখো যৌগিক ক্রিয়ার সাথে এখানে একটি ক্রিয়াপদ আছে, তার নাম কি? তার নাম হচ্ছে মিশ্র ক্রিয়া। এবার দেখো মিশ্র ক্রিয়া কোনটা জানো? মিশ্র ক্রিয়া হইল অন্য পদ প্লাস ক্রিয়া। অর্থাৎ কোন বাক্যের ভিতরে যদি দুইটি ক্রিয়া না থাকে, ওই সিমি, ও ঠিক আছে, বি নাম্বার তুই উত্তর দিছিস, ঠিক আছে, বি নাম্বার, ঠিক আছে সিমি, ধন্যবাদ। এবার দেখো যদি কোন বাক্যের ভিতরে দুইটি ক্রিয়াপদ নাই, একটা ক্রিয়াপদ আছে আর একটা অন্য পদ আছে, তাহলে সেটা কোন ক্রিয়া হবে? সেটা হবে মিশ্র ক্রিয়া। আমি মোটা মানুষ, এজন্য একটাই উদাহরণ, সেটা কি? সেটা হচ্ছে আমি ভাত খাই। আমি কি খাই? ভাত খাই। এবার বলতো আলোচ্য বাক্যের ভিতরে ক্রিয়াপদ কোনটি? তাড়াতাড়ি,
আহ ঠিক আছে, সানিয়া ইসলাম, ওয়ালাইকুম আসসালাম। আনিক বলছে ভাই ভয় পেয়ে গেছিলাম, সরি রে ভাইয়া। এবার সকলে একটু কমেন্ট করে জানো তো, আমি ভাত খাই আলোচ্য বাক্যের ভিতরে ক্রিয়াপদ কোনটি? আজকের ক্লাসটা যারা শেয়ার দিবে এবং বন্ধু বান্ধবদের মেনশন করে দিবে তাদের জন্য থাকতেছে ইংরেজি টেক্সট বুকের উপর অনবদ্য একটি সুন্দর বই, যেটা কিনা ডিউ ডিমার্স সম্পূর্ণ ফ্রি তোমাদেরকে দিবে। সকলে একটু ক্লাসটা বন্ধু বান্ধবদের মেনশন করে দাও এবং ক্লাসটা একটু শেয়ার করে দাও। সকলে দ্রুত একটু বলো তো, আমি ভাত খাই, তাহলে আলোচ্য বাক্যের ভিতরে ক্রিয়াপদ কোনটি? খাই। অসংখ্য ধন্যবাদ। সিমি বলছে, সাকিব হাসান বলছে খাই। তাহলে একটু দেখো, এই যে খাইটা যে আছে, খাইটা হইল একটা ক্রিয়াপদ। আল্লাহর কসম করে বলো, ভাত কি ক্রিয়াপদ? ভাত কিন্তু ক্রিয়াপদ না, ভাত হইলো কোন একটা বস্তুর নাম। তাহলে ক্রিয়া ছাড়া অন্য যত পদ আছে সব কি অন্য পদ। তাহলে এই যে এইটা হইলো গিয়ে কি, এইটা হইলো অন্য পদ। তাহলে বলো তো, ভাত খাই এটা কি যৌগিক ক্রিয়া নাকি মিশ্র ক্রিয়া? দ্রুত, ভাত খাই এটা কি যৌগিক ক্রিয়া নাকি মিশ্র ক্রিয়া? দ্রুত সকলে একটু কমেন্ট করে জানাবে, ভাত খাই এটা কি যৌগিক ক্রিয়া নাকি মিশ্র ক্রিয়া? ভাত খাই যৌগিক ক্রিয়া নাকি মিশ্র ক্রিয়া? দ্রুত। শারমিন আক্তার অসংখ্য ধন্যবাদ, উর্মি আপা অসংখ্য ধন্যবাদ। সকলে সকলে একটু কমেন্ট করো, ভাত খাই তাহলে বলো এটা কি যৌগিক ক্রিয়া নাকি মিশ্র ক্রিয়া? দ্রুত, মিশ্র ক্রিয়া। সাকিব হাসান সাব্বাস। তাহলে আরেকবার, আমাদের একটা গান আছে, বৃষ্টি পরে টাপুর টুপুর পায়ে দিয়ে সোনার নুপুর। তাহলে দুরু কি কইছে জানি, বৃষ্টি পরে। তাহলে একটু দেখো, পরে মানে কি যে কি ফল, তাহলে এটা কি পদ? এটা হচ্ছে একটা ক্রিয়াপদ। তাহলে বৃষ্টি কি ক্রিয়াপদ? না, বৃষ্টি হলো তুমি যেটা ভাবছো ওইটাই, মানে তোমার গার্লফ্রেন্ডের নাম। তাহলে এটা কি হবে? এটা হবে অন্য পদ। তাহলে অন্য পদ প্লাস ক্রিয়া, এটা হবে গিয়ে কি মিশ্র ক্রিয়া। তাহলে জাতি একটু কমেন্ট করবে, জাতি যৌগিক ক্রিয়া এবং মিশ্র ক্রিয়া 100% বুঝতে পারছে? জাতি একটু কমেন্ট করবে, জাতি যৌগিক ক্রিয়া এবং মিশ্র ক্রিয়া কি 100% বুঝতে পারছে? জাতি কি বলে? দ্রুত, জাতি যৌগিক ক্রিয়া এবং মিশ্র ক্রিয়া কি 100% বুঝতে পারছে? জাতি কি বলে? আমাদের ডিউ ডিমার্স কর্তৃক 12 দিন যাবত তোমাদের যে হচ্ছে গিয়ে কি ফ্রি ক্লাস চলবে, সেই ফ্রি ক্লাসে সকলে একটু উপস্থিত থাকবা। নাজনীন জুবুর আলহামদুলিল্লাহ বুঝতে পারছি, অসংখ্য ধন্যবাদ। তোমরা অনলাইনে ক্লাস করতেছো দেখাই তোমরা যে কমেন্ট করবা না বিষয়টা তা না। একজন ছাত্রছাত্রীও যদি না বুঝো তোমরা একটু কমেন্ট করবা, আমরা বুঝাবো। মাহবুব আক্তার সিমি অসংখ্য ধন্যবাদ। এই সিমি কিন্তু আমাদের অলরাউন্ডার ব্যাচের স্টুডেন্ট, হ্যাঁ ওরে আমি চিনি। ঠিক আছে, তাহলে পরবর্তীতে আমরা চলে যাই। এবার দেখো, মা শিশুকে চাঁদ দেখাচ্ছেন, পেশটা লেগে গেছে কোন জায়গায়? মায়ে তো চাঁদ দেখাইছে, আমার কোনো সমস্যা নাই, কিন্তু পেশটা লাগছে কোন জায়গায়? বলছে এটা সমাপিকা ক্রিয়া, অসমাপিকা ক্রিয়া, নাকি নাম ধাতুর ক্রিয়া, নাকি প্রযোজক ক্রিয়া? এবার তোমাদেরকে একটা কথা বলি, কেউ হচ্ছে গিয়ে কি এটা পড়বা না, জাস্ট একটু মনে রাখবা। দেখো, আমাদের ফার্ম গেট একটা সিনেমা হল আছে, সিনেমা হলের নাম কি জানো? আনন্দ সিনেমা হল। তো বলছে আনন্দ সিনেমা হলের বিখ্যাত রূপালী পর্দায় চলিতেছে শাহিন সুমন পরিচালিত শাকিব খান অভিনীত বিখ্যাত ছবি কিজালা বুকে। কিজালা কোথায়? বুকে। তাহলে দেখো, আলোচ্য বাক্যের ভিতরে ক্যারেক্টার কিন্তু দুইটা, একটা শাহিন সুমন আরেকটা কি সাকিব খান। এবার তুমি দেখো, প্রযোজক কে? প্রযোজক, প্রযোজক হচ্ছে গিয়ে কি যে কাজ করায়, যে কাজ কি করে করায়। আর প্রযোজ্যকে, প্রযোজ্য হচ্ছে যে কাজ করে, যে কাজ কি, যে কাজ হইতেছে গিয়ে কি করে। এবার তুমি একটু খেয়াল করে দেখো, আমাদের এই যে শাহিন সুমন পরিচালিত শাকিব খান অভিনীত বিখ্যাত ছবি কিজালা বুকে, এই ছবির ভিতরে সুনু, পাউডার, লিপস্টিক, টেহা পয়সা সবকিছু কে দিছে? সবকিছু দিছে শাহিন সুমন। কিন্তু অপু বিশ্বাসের লগে নাচছে কেডা? অপু বিশ্বাসের লগে নাচছে হচ্ছে শাকিব খান। বুঝাইতে পারছি? তাহলে যেই বেডা
টাকা পয়সা সবকিছু দিছে, সে অপবিশ্বাসের লগে নাচে নাই কেন? কারণ সে হলো প্রযোজক। প্রযোজকরা কোনোদিন কাজ করে না, কাজ করায়। শাহিন সুমন যদি বলে যে তুই সাকিব খান অপবিশ্বাসের গালে 2টা চর মারবি, অপবিশ্বাসের বাবার ক্ষমতা আছে, দুরু সাকিব খানের বাবার ক্ষমতা আছে অপবিশ্বাসের 3টা চর মারার, 3টা চর মারবে না। বুঝাইতে পারছি? তাহলে যে কাজ না করে কাজ করায় সে কে? সে হলো প্রযোজক। আর প্রযোজকের কথা অনুযায়ী যিনি কাজ করে তিনি হলো গিয়ে কি? প্রযোজ্য। বুঝতে পারছি? তাহলে এবার দেখো তো, আমি মা শিশুকে চাঁদ দেখাচ্ছেন, এটা পরে আসতেছি। আমি একটা সহজ উদাহরণ দেই। দুপুরবেলা তো আমার একটাই উদাহরণ মাথার ভিতরে আসে, সেটা হলো মা শিশুকে খাওয়াচ্ছেন। মা শিশুকে কি করছেন? খাওয়াচ্ছেন। এবার সকলে একটু কমেন্ট করো তো, মা কি নিজে খাইতেছে নাকি মা খাওয়াচ্ছে? সকলে একটু কমেন্ট করো। মা শিশুকে খাওয়াচ্ছেন, এই বাক্যের ভিতরে মা নিজে খাইতেছে নাকি মা শিশুকে খাওয়াইতেছে? দ্রুত একটু কমেন্ট করবা সকলে। এই যে হইতেছে গিয়ে কি, আমাদের যেই বাক্যটা আছে মা শিশুকে খাওয়াচ্ছেন, এই বাক্যের ভিতরে মা কি নিজে খাইতেছে না মায় খাওয়াইতেছে? সাকিব হাসান, অসংখ্য ধন্যবাদ। যে কাজ করায় তাকে বলে প্রযোজক। সাব্বাস। তাহলে মা শিশুকে খাওয়াচ্ছেন, এই বাক্যের ভিতরে মা খাওয়াইতেছে। অসংখ্য ধন্যবাদ সিমি, অসংখ্য ধন্যবাদ। তাহলে মা কি করতেছে? মা কিন্তু খাইতেছে না, মা খাওয়াইতেছে। মা যদি একটা লোকমা দেয়, শিশু 1 লোকমাই খাবে। মা যদি না খাওয়ায়, শিশু খাবেও না। তাহলে কি করতেছে? মা কি কাজ করতেছে? না, মা কাজ করতেছে না। মা কি করতেছে? কাজ করাচ্ছে। তাহলে এটা কি হবে? প্রযোজক ক্রিয়া। বুঝাইতে পারছি? তাহলে বাচ্চারা একটু বলেন তো, দ্রুত, যে প্রযোজক ক্রিয়া এবং প্রযোজ্য ক্রিয়া 100% বুঝতে পারছেন? প্রযোজক ক্রিয়া এবং প্রযোজ্য ক্রিয়া কি 100% বুঝতে পারছেন? এরকম সুন্দর করে এবং গুছানো ভাবে আমাদের ঢাবি স্বপ্ন পূরণ ব্যাচ 4.0-তে আমাদের শিক্ষকরা পড়ায় থাকে। বাংলায় যদি আমার ক্লাস ভালো লেগে থাকে, তাহলে আমি আলামিন মুহিত তোমাদের বিশ্ববিদ্যালয়ে ভর্তি প্রস্তুতির সম্পূর্ণ সময়টা বাংলায় আমি দায়িত্বে থাকব। আর ইংরেজিতে দায়িত্বে থাকবেন আমাদের জনপ্রিয় শিক্ষক আনিস ভাই। আনিস ভাই একজন সরকারি কর্মকর্তা, আর কি, কর্মচারী হবে না, উনি একজন সরকারি কর্মকর্তা। সাবেক সোনালী ব্যাংকে গিয়ে কি উনি চাকরি করছেন। মিরপুরে উনি জনপ্রিয় একজন গিয়ে কি ইংরেজি শিক্ষক। তোমরা এর আগেও ভাইয়ের অনেক সুন্দর সুন্দর ক্লাস পাইছো। আমি নিজেও জবের জন্য ভাইয়ের ক্লাসগুলো গিয়ে কি করি। তাহলে সকলে 100% বুঝতে পারছি? সাব্বাস সাব্বাস। সিমি বুঝতে পারছে, ঝুমুর আপা বুঝতে পারছে, সাকিব ভাই বুঝতে পারছেন, সাকিব হাসান ভাইজান বুঝতে পারছেন? তাহলে কি হবে? সকলে আমরা এই জিনিসগুলো একটু দেখব। সকলে একটু ক্লাসটা শেয়ার করে দিবা, বন্ধু বান্ধবদের মেনশন করে দিবা। এবার একটু দেখো, বলছে পাখি সব করে রব রাতি পোহাইল, বাক্যটিতে কয়টি ক্রিয়া আছে? পাখি সব করে রব রাতি পোহাইল, বাক্যটিতে কয়টি ক্রিয়া আছে? এইটা বুঝানোর আগে আমি একটা জিনিস বুঝাই, সেটা হলো এই যে হইতেছে গিয়ে কি পাখি সব। এবার তুমি একটু দেখো, এই যে বলা আছে পাখি সব, বলতো এটা কি এক বচন নাকি বহু বচন? পাখি সব এটা কি এক বচন নাকি বহু বচন? দ্রুত, পাখি সব এটা কি এক বচন নাকি বহু বচন? পাখি সব এটা কি এক বচন নাকি বহু বচন? এটা দ্রুত করতে হবে, কারণ এখানে একটি গ্রামার আছে, তোমাকে গিয়ে কি বুঝাইতেছি। পাখি সব এটা কি এক বচন নাকি বহু বচন? দ্রুত, পাখি সব এটা কি এক বচন নাকি বহু বচন? বাচ্চারা একটু দ্রুত কমেন্ট করতে হবে। বহু বচন। সিমি, অসংখ্য ধন্যবাদ। বহু বচন। আচ্ছা ঠিক আছে, এবার তুমি একটু খেয়াল করে দেখো, তোমাকে পাখি সব কলে রব এটা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় প্রশ্ন আসবে না। তোমাকে যদি একটু ট্রিকি প্রশ্ন করে, এবার তুমি বলো তো, এই যে গিয়ে কি করে, এটা কি এক বচন নাকি বহু বচন? পাখি সব করে রব, এই যে গিয়ে কি করে যে আছে, এটা কি এক বচন নাকি বহু বচন? সিঙ্গুলার নাকি প্লুরাল? দ্রুত, করে রব এক বচন নাকি বহু বচন?
এক বচন নাকি বহু বচন? দ্রুত। এক বচন নাকি বহু বচন? একটু দ্রুত। এই বেটা, যেটা কইছি ওইটা উত্তর দে। বহু বচন। আইরিন, সাব্বাস। তাইলে মনে রাখবা, তোমাকে আমি কি পড়াইতেছি তুমি একটু বুঝো। যেমন বলা আছে যে দে লাভ মি, কিন্তু যদি বলে যে শি LOVES লাভস মি, তুমি একটু বুঝার চেষ্টা করো। এই যে দেটা আছে, সেই দেটা কি সিঙ্গুলার নাকি প্লুরাল? দে যে শব্দটা আছে, দেটা হইল গিয়ে কি একটি প্লুরাল। তাইলে তার যে ভার্বটা আছে, সেই ভার্বটাও কি প্লুরাল। বুঝো কথাটা, বুঝো। শি একটা কি সিঙ্গুলার, শি একটা কি সিঙ্গুলার। তাইলে তার ভার্ব যেটা আছে এইটাও কি হবে? এইটাও হবে হচ্ছে গিয়ে কি সিঙ্গুলার। বুঝতে পারছি? তোমাদের আনিস ভাই আছে, কোন সুন্দর করে সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টটা বুঝাবে। আমার বাংলার ভিতরেও সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টটা আছে। বুঝতে পারছি? যেমন তাহলে পাখি সব, এই বেডা যেহেতু প্লুরাল, তাহলে করে রব, এই যে করে যে আছে সেই করাটাও কি একটি প্লুরাল। বুঝতে পারছি কথাটা না? জাতি বুঝতে পারছে? তাহলে সাবজেক্ট যদি সিঙ্গুলার হয়, ভার্বটাও কি সিঙ্গুলার। সাবজেক্ট যদি প্লুরাল হয়, তাহলে ভার্বটাও কি প্লুরাল। তাহলে পাখি সব করে রব, এটা কি সকলে কি আমরা বুঝতে পারছি? বুঝতে পারছি? এটা আমার একটা ছোট্ট একটা মানে কি ট্রিকি প্রশ্ন ছিল, যেটা আমরা ঢাবি স্বপ্ন পূরণ ব্যাচ 4.0 তে পড়াইতাম, তোমাকে ভিতরেই পড়াই দিলাম, তোমরা পেয়ে ফেললা। এটার জন্য ডিউডি মার্স আমারে কি করে আল্লাহ জানে। তোমরা আমাদের এরকম সুন্দর সুন্দর ক্লাস যদি পাইতে চাও, তাহলে আমাদের ডিউডি মার্সে ভর্তি হবা। আর আমাদের ডিউডি মার্সে যদি তুমি ভর্তি হও, তাহলে দেখো এই যে বইগুলা আছে, প্রো বুক গুলা যে আমাদের আছে, সেই প্রো বুক গুলার তুমি হার্ড কপি পাবা। হ্যাঁ, কোনো হচ্ছে গিয়ে কি সফট কপি আসবে না, সকল কিছু কি হবে হার্ড কপি, তুমি বাসায় বসে পড়তে পারবা। এবার আসি আমরা দেখি, তাহলে এখানে কি আছে। এখানে আমাদের হচ্ছে গিয়ে কি, তাহলে ক্রিয়াপদ কয়টা? ক্রিয়াপদ হলো গিয়ে কি দুইটা, একটা হচ্ছে গিয়ে কি করে, আরেকটা কি পোহাইলো। একটা কি করে, আরেকটা কি পোহাইলো। তাহলে আমাদের এখানে সঠিক হইতেছে গিয়ে কি বাক্য, উত্তর কোনটি? সঠিক উত্তর হচ্ছে গিয়ে কি দুইটি। বুঝাইতে পারছি? সাবজেক্ট পড়ার হলে ধরো কি লেখছস তুই? ভাব পুলার, মানে বুঝলাম না। সাকিব ভাই তুই কি লেখছস? তোর এটা পড়তে গেলে তো বেটা ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ আবার বেটা নিচে তো উপরে হয়ে পড়বো। আচ্ছা বলো তো, ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ কেন মারা গেছে? সকলে একটু কমেন্ট করো তো, ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ কেন মারা গেছে? তোমরা যখন ঢাকা বিশ্ববিদ্যালয়ে যাবা, সকলকে হচ্ছে গিয়ে কি অনুরোধ থাকবে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের কার্জন হলের বোটানি অথবা বোটানি তো নয়, আচ্ছা বোটানির পিছনেই দেখবা যে ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহর তোমার হচ্ছে গিয়ে কি কবরস্থান আছে। এই ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ কেন মারা গেছে তোমরা কি জানো? ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ কেন মারা গেছে? ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ মারা গেছে একটা জিনিস বিশ্লেষণ করতে করতে, সেটা হলো কি, সেটা হলো যে নারীবাচক শব্দগুলা। যেমন দেখবা যে পুরুষ কয় প্রকার? পুরুষ 3 প্রকার, উত্তম পুরুষ, মধ্যম পুরুষ, আর এটা কি নাম পুরুষ। ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ বের করতে নিছিল যে নারী কয় প্রকার, এটা বের করতে হ্যাঁ মরে গেছে। বুঝতে পারছি? মানে জগতে যেই নারীর পিছনে লাগছে সেই মরছে। সুতরাং কেউ নারীর পিছনে ঘুরো না, বিশেষ করে সিমির পিছনে কেউ ঘুরবো না, ঠিক আছে? ওর সমস্যা আছে, আমি তোমাকে পার্সোনালি বলবানে। যারা জানতে চাও ডিউডি মার্চের ফেসবুক পেজে নক দেবা যে ভাই আপনাদের স্টুডেন্ট সিমির কি অবস্থা। বুঝতে পারছি? নারীর পিছনে কোনোদিন লাগা যাবে না। তারপর আমরা দেখো ক্রিয়াপদের সঠিক কোনটি। এবার একটু দেখো তো, ক্রিয়াপদের সঠিক হচ্ছে গিয়ে কি কোনটি? ক্রিয়াপদের সঠিক শব্দ কোনটি? রূপা ইসলাম লেখছে শারীরিক অসুস্থতার কারণে। তোরে কইছি ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ শারীরিক অসুস্থতার মারা গেছে, তোর এই ফোন দা কইছে না? ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ বেটা কেমনে যে মরছে এটা তো আমি জানি, ওনার হায়াত শেষ তাই মারা গেছে। শুনছেন? আরেক বুদ্ধিজীবী আমার ক্লাস করতো। ও বেটা এদিকে তাকাও, বলছে কোনটি ক্রিয়াপদের ক্ষেত্রে হচ্ছে গিয়ে কি সঠিক? সর্বদা বাক্যে থাকবে, শুধু অতীত কাল বুঝাতে বাক্যে ব্যবহৃত হবে, কখনো বাক্যে উজ্জ থাকে, বিশেষণ অভিন্ন থাকে। এটা একটা নবম দশম শ্রেণীর প্রশ্ন। সকলে একটু প্রশ্ন করো তো, উত্তর দাও তো, সকলে একটু উত্তর দাও।
সকলে একটু উত্তর দাও, ক্রিয়াপদ সম্পর্কে সঠিক কোনটি? এটা নবম দশম শ্রেণীর প্রশ্ন, এটা আমি বুঝাই দিব, কিন্তু আগে তোমাদের উত্তর লাগবে। দ্রুত দ্রুত, অনেক হাসাহাসি হয়েছে, দ্রুত দ্রুত। আজকের ক্লাসে যারাই হচ্ছে গিয়ে কি বন্ধু বান্ধবদের মেনশন দিবে এবং ক্লাসটা হচ্ছে গিয়ে কি শেয়ার দিবে, তাদের জন্য থাকছে ডিউডিমার্সের সুন্দর একটি বই, এবং কি সেটা ইংরেজি টেক্সট বুকের উপর। তোমরা সকলে একটু ক্লাসটা শেয়ার করে দাও এবং বন্ধু বান্ধবদের মেনশন করে দাও দ্রুত। নবম দশম শ্রেণীর একটি পড়া, এই পড়াটা দ্রুত কমেন্ট কর যে ক্রিয়াপদ সম্পর্কে কি বলছে। শারমিন আক্তার মেনশন করছে, অসংখ্য ধন্যবাদ। এবার একটু দেখো, বলছে সর্বদা বাক্যে থাকবে। এবার একটু দেখো তো, বাক্যের ভিতরে সর্বদা কি ক্রিয়াপদ থাকে? আমাকে কেউ প্রশ্ন করলো, তুমি কেডা? আমি উত্তর দিলাম, আমি মুহিদ, আমি মুহিদ। অথবা আমি বললাম, আমার আমার নাম মুহিদ। বলতো, এই যে আমার নাম মুহিদ, এই বাক্যের ভিতরে কি কোনো ক্রিয়াপদ আছে? পাশের ক কেডা উত্তর দিছস রে? থাবড়া কান্নার কোড উল্লেলাম। আইরিন, রূপা ইসলাম, শিমু আক্তার, সবগুলা ডিলিট কর, সবগুলা ডিলিট কর। উত্তর কি দিছস এগুলা? এবার একটু দেখো, আমার নাম মুহিদ, এই বাক্যের ভিতরে কি আসলে ক্রিয়াপদ আছে? ক্রিয়াপদ কিন্তু মানে কি দেখার মতো নাই। তাহলে সর্বদা ক্রিয়াপদ বাক্যের ভিতরে থাকে না, বুঝাইতে পারছি? তাহলে ক্রিয়াপদ সর্বদা কি করবে না? থাকবে না। তাহলে এটা কি? এটা একটা ক্রস, এটা একটা ভুল। বলছে শুধু অতীত কাল বোঝাতে বাক্যে ব্যবহৃত হয়। তো বর্তমান কালে কি বাক্য ব্যবহৃত হয় না? একটু আগে বললাম আমি ভাত খাই, তাহলে এই যে খাইটা আছে, এটা একটা কি পদ? এটা একটা ক্রিয়াপদ। তাহলে এটা কি মানে শুধুমাত্র অতীত কালেই ব্যবহৃত হয়েছে? না। তাহলে এটাও কি? এটাও একটা ভুল। এবার দেখছে বিশেষণ থেকে অভিন্ন না। অনেক সময় কি হয়? অনেক সময় ক্রিয়াপদ, ক্লাস স্যার আমি ইন্টার সেকেন্ড ইয়ারে পড়ি, ক্লাস করলে কি কোনো সমস্যা হবে? আবির ভাইয়া, ভাইয়া আপনার যদি আমাদের ডিউডিমার্সের ক্লাস ভালো লেগে থাকে, আপনি একটু কইরা দেখেন, দেখবেন যে আপনার ইহকাল পরকাল সব পুরা সাদা। আমাদের ডিউডিমার্সের যারা ক্লাস করে না, তারা পড়াশোনা করে কেমনে জানো? গাছের পাতা সবুজ, গাছের পাতা সবুজ। আর যারা ডিউডিমার্সের ক্লাস করে, তারা পরীক্ষার হলে যায় দেখে সব সাদা। বুঝতে পারছি? আমাদের ডিউডিমার্সের ক্লাসের একটা মজা আছে, বুঝতে পারছি? এবার একটু দেখো, বাক্যে কখনো কখনো ক্রিয়াপদ উজ্জ থাকতে পারে। এইটা হইতেছে গিয়ে কি সি নাম্বার সঠিক উত্তর। যেমন আমার নাম মুহিদ, এই বাক্যের ভিতরে একটি উজ্জ ক্রিয়া আছে, সেটা হইল গিয়ে কি? হলো। বুঝতে পারছি? তাহলে এই যে হলো যে ক্রিয়াপদটা, এটা কি? উজ্জ। তাহলে সঠিক উত্তর কোনটা? কখনো কখনো বাক্যে ক্রিয়াপদ কি থাকে? উজ্জ থাকে। বুঝতে পারছি? এটা কিন্তু নবম দশম শ্রেণীর পড়াশোনা, ভাইজান পেস খেয়ে যাবেন কিন্তু, আগেই কইতেছি। বুঝতে পারছি? এটা নবম দশম শ্রেণীর পড়াশোনা। ওই যে বললাম, তুমি যদি এ নাম্বারটা উত্তর দাও, তাহলে হঠাৎ করে একজন মানুষ জিজ্ঞেস করছে যে বাক্যে যে সবসময় ক্রিয়াপদ থাকে, আমি একটা বাক্য বললাম, বলতো এই বাক্যের ভিতরে কি? তুমি বললা কোনটা? তো বললো যে এইটা ঢাকা বিশ্ববিদ্যালয়। তাহলে এই বাক্যের ভিতরে ক্রিয়াপদ কি আছে? তাহলে অনেক সময় বাক্যের ভিতরে কি ক্রিয়াপদ থাকবে না। বুঝতে পারছি? তাহলে উজ্জ থাকতে পারে। তারপর আমরা পরেরটাতে চলে যাই, ক্রিয়া সম্পাদনের সময়কে কি বলে রে সিমি? আফরুজা আক্তার ফুল, শুনছেন অবস্থাটা? এবার একটু দেখো, এটার উত্তর দিতে থাকো। তোমার একটা হচ্ছে গিয়ে কি ঘটনা বলি। হ্যাঁ, আমি নারী বিদ্বেষী কেন হইলাম জানো? আমি নারী বিদ্বেষী হইলাম ঢাকা বিশ্ববিদ্যালয়ে 2016 সালে ভর্তি হয়েছি। ভর্তি হওয়ার পরে ওই যে শাহরুখ খানের মেহনা ছবি দেখছো না? যে শাহরুখ খান মনে করো যে কলেজ ক্যাম্পাসে ডুইকাই যায় একটা ম্যাডামের প্রেমে পড়ে যায়। তো আমি মনে করো যে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ডুইকাই একটা মাইয়ার প্রেমে পড়ছিলাম, বুঝছো? মায়েরা দেখে মানে বন্ধু বান্ধব আসিল, বন্ধু বান্ধব বলে বড় ভাইরা বলছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে নাকি গেলে অনেক প্রেম টেম করলে ওই বটতলায়, আমতলার চিপায়, হাকিম চত্বরে, তারপর মনে করে ফুলার রোডে নাকি প্রেম করা যায়। তাই মনে করে যে একটা প্রেম করছিলাম। কথাটা কি বলতেছি? মায়াটার নাম ছিল নরসিংদী জেলার মনোহরদী থানার হাতিরদিয়া গ্রামের আনোয়ার হোসেনের মেয়ে আফরুজা সুলতানা। কথাটা কি বলতেছি? মেয়েটা আমাকে এতই ছেঁকা দেশে জীবনে,
এই ছেকা দেওয়ানোর পরে আমার আর প্রেম করার কোনো আগ্রহই জাগলো না। এই যে আমার জীবনটা যে তোমরা দেখতেছো, এটা তো জীবন না, এটা তো কয়লা। মানে এই যে আমার গার্লফ্রেন্ড যখন আমাকে ছেকাতেছে, কয়লা পুইরা ছারখার হয়ে গেছে। যখন আমরা ডিউডিমার্স প্রতিষ্ঠা করছি, এজন্য আমাদের ডিউডিমার্সের প্রতীক হলো কালো, কারণ কয়লা কালো। আর কি বলবো, কষ্টের কথা। ভাইয়া আমি ইন্টার সেকেন্ড ইয়ারে পড়ি, তারপরেও আপনাদের ক্লাস করি। এইচএসসি 25 ব্যাচের শিক্ষার্থীদের মেনশন করে থাকি। অরণি খান, তোমাকে অসংখ্য ধন্যবাদ। বুঝতে পারছি? তাহলে ক্রিয়া সম্পাদিত হওয়ার সময়কে কি বলে? ক্রিয়ার কাল হইতেছে বলে। কেউ যদি কালিমা কয়ে ফেলো তাহলে ইজ্জত শেষ হয়ে যাবে, ঠিক আছে? কালিমা হইলো কালের পরেরটা। আচ্ছা, এবার আমি কিংবদন্তির কথা বলছি। বলছে সাহিত্যে অবদানের জন্য আবু জাফর উবাইদুল্লাহকে কি পুরস্কার দেওয়া হয়? সকলে একটু কমেন্ট করো তো। সাহিত্যে অবদানের জন্য আবু জাফর উবাইদুল্লাহকে কি পুরস্কার দেওয়া হয়? আবু জাফর উবাইদুল্লাহ, আমি কিংবদন্তির কথা বলছি, কবিতার হইতেছে গিয়ে কি লেখক। আমি কিংবদন্তির কথা বলছি, আমি আমার পূর্বপুরুষের কথা বলছি, যাদের করতলে পলিমাটির সৌরভ ছিল, যাদের পিঠে রক্ত জবার মতো দাগ ছিল। তারা অরণ্য সাপদের কথা বলতেন, তারা অতিক্রান্ত পাহাড়ের কথা বলতেন। জিহ্বা দিয়ে উচ্চারিত প্রতিটি সত্য শব্দ এক একটি কবিতা, কর্ষিত জমির প্রতিটি স্বচ্ছ দানা এক একটি কবিতা। যে কবিতা শুনতে জানে না সে আজীবন কৃতদাস থাকে, যে কবিতা শুনতে জানে না সে দিগন্তের অধিকার থেকে বঞ্চিত হয়। সেই আবু জাফর ওবায়দুল্লাহ, কথাটা বুঝতেছেন? তাড়াতাড়ি তাড়াতাড়ি দ্রুত। একজন কইছে স্যার আপনার বউ তো মাশাআল্লাহ। আমার বউ কি? হ্যাঁ, বুঝলাম না, দুষ্টামি করা যাবে না। হ্যাঁ বাচ্চারা। তাইলে বাংলা একাডেমি, আসমা চৌধুরী, নাজনীন ঝুমুর, সিমি, সাব্বাস, বাংলা একাডেমি পুরস্কার পাইছে। এবার একটু দেখো, আমাদের এই আমি কিংবদন্তির কথা বলছি, এই কবিতায় একটা জিনিস তোমার হচ্ছে গুরুত্বপূর্ণ। বলো তো সকলে, আমি কিংবদন্তির কথা বলছি, কবিতায় কার কথা উল্লেখ নেই? দ্রুত, আমি কিংবদন্তি কথা বলছি, কবিতায় কার কথা উল্লেখ নেই? মা, বাবা, ভাই, বোন, এটার ভিতরে কার কথা উল্লেখ নেই? আমি কিংবদন্তির কথা বলছি, কবিতায় কার কথা উল্লেখ নেই? সাকিব হাসান, অসংখ্য ধন্যবাদ। 1979, অসংখ্য ধন্যবাদ সাকিব হাসান, সেলুট, তুমি ভালো পড়াশোনা করতেছো। তাহলে বলো, আমি কিংবদন্তির কথা বলছি, কবিতায় কার কথা উল্লেখ নেই? দ্রুত কমেন্ট কর। আমি কিংবদন্তির কথা বলছি, কবিতায় কার? বাবা, সামিয়া ইসলাম, অসংখ্য ধন্যবাদ। তাইলে আমি কিংবদন্তির কথা বলছি, কবিতায় একজন মাত্র লোকের কথা উল্লেখ নেই। সে কে? সে হইল বাবা। তাইলে আমি কিংবদন্তির কথা বলছি, কবিতায় আমাদের বোন কেমন ছিল? আমাদের বোন ছিল গর্ভবতী। আমাদের বোন কেমন ছিল? গর্ভবতী। আমি কিংবদন্তির কথা বলছি, কবিতায় আমার মা কি বলতো? আমার মা বলতো, বাবা কয় কি? কয় যে হইতেছে গিয়ে কি কবিতা শুনতে জানে না, সে প্রবাহমান নদীতে মাছের সাথে খেলা করতে পারে না। আমি কিংবদন্তির কথা বলছি, আমার মা কি বলতো? আমার মা উনুনের আগুনে আলোকিত একটি উজ্জ্বল জানালার কথা বলতো। বুঝাইতে পারছি? তাহলে আমার মা, আমি কিংবদন্তির কথা বলছি, কবিতায় কয়টি কথা বলছে? আমার মা 2টি কথা বলছে। কি কি? আমার মা বলছে, কয় বাবা, কয় কি? আমি কিংবদন্তির কথা বলছি, যে কবিতা পড়তে জানে না, সে উনুনের আগুনে আলোকিত একটি উজ্জ্বল জানালার কথা শুনতে পারে না। যে কবিতা শুনতে জানে না, সে প্রবাহমান নদীতে মাছের সাথে খেলা করতে পারে না। বুঝতে পারছি? এবার একটু দেখো, তুমি যখন তুমি হইতে অরণি খান, টাঙ্গাইল, আপনার শুনছেন অবস্থাটা? ওই অরণি আর আবির তখন লগে কি প্রেম করার লেগে তারা ক্লাসে আইসস? একজন একজনের জিগায় যে টাঙ্গাইল আর বরিশাল বাড়ি শুটিয়ে লাল করে দেবো কিন্তু একবারে। এদিকে পর, আগে পর। এবার একটু দেখো, আমি কিংবদন্তি কথা বলছি, তোমরা দেখবা 3 নাম্বার পৃষ্ঠায় কিছু লাইন আছে, 6টা লাইন আছে। এই 6টা লাইন ঠাটায় মুখস্থ করে ফেলবা। বুঝতে পারছি? তাইলে কোন 6টা লাইন দেখবা যে এরকম লেখা আছে। আমি কোনটা?
যে বলছে যে হইতেছে গিয়ে কি মৎস্য পালন করে, দেখবা যে কি বলছে নদী তাকে মৎস্য দিয়ে কি করে সম্ভারে সমৃদ্ধ করে। বলছে যে গাভীর পরিচর্যা করে জননীর আশীর্বাদ তাকে সমৃদ্ধ করে। বলছে যে লৌহ খণ্ড প্রজ্বলিত করে সশস্ত্র অস্ত্রে সে সজ্জিত হয়। বুঝতে পারছি? এই 6টা লাইন সকলে কি করবা, সকলে মুখস্থ করবা। বুঝতে পারছি? তাইলে আমি কিংবদন্তি কথা বলছি, এর 3 নাম্বার পৃষ্ঠায় 6টা লাইন মুখস্থ করতে হবে। সকলে কি বুঝতে পারছো? সকলে বাচ্চারা সকলে কি বুঝতে পারছো? আমি কিংবদন্তির কথা বলছি, কবিতায় কয়টি লাইন মুখস্থ করতে হবে? সকলে জাতি বুঝতে পারছে? আমি কিংবদন্তির কথা বলছি, এই কবিতায় কতটি লাইন মুখস্থ করতে হবে? সকলে কি বুঝতে পারছে? সকলে একটু কমেন্ট করে জানাও। আমি কিংবদন্তির কথা বলছি, এই কবিতায় 6টি লাইন ঠাটায় মুখস্থ করবা। বুঝতে পারছি? আর আমি কিংবদন্তির কথা বলছি, কবিতার শেষের যে লাইনটা আছে এই লাইনটা সকলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের লিখিতর জন্য একটু পড়ে রাখবা। বুঝতে পারছি? তাহলে আমি কিংবদন্তির কথা বলছি, শেষের লাইনটা কি ছিল একটু মনে করে দেখো তো। আমি কি আবার কবি এবং কবিতার কথা বলতে পারবো? দেখবা যে এইটা বইলা আমি কিংবদন্তির কথা কবিতাটা শেষ করছে। আমি লাইনটা আবার বলতেছি, আমি কিংবদন্তি কবিতার শেষ লাইন কি ছিল? শেষ লাইনটা ছিল এরকম, আমি কি আবার কবি এবং কবিতার কথা বলতে পারবো? তাহলে এই লাইনের মাধ্যমে লেখক কি প্রকাশ করেছে? এই লাইনের মাধ্যমে লেখক সংশয় প্রকাশ করেছে, মানে যাকে আমরা ইংরেজিতে ডাউট বলি। তাইলে আমি কিংবদন্তি কথা কবিতার শেষের লাইনটা সকলে কি করবা? এই লাইনটা সকলে ইয়ের জন্য কি জানি বলছি ভাই, রিটেনের জন্য সকলে একটু কি করবা, একটু হইতেছে গিয়ে কি মনে রাখার চেষ্টা করবা। তাহলে এই লাইনটি দ্বারা লেখক কি প্রকাশ করছে? লেখক সংশয় প্রকাশ করছে, লেখক সন্দেহ প্রকাশ করেছে। বুঝতে পারছি? পরবর্তীতে আচ্ছা, যারা আমাদের হচ্ছে গিয়ে কি ক্লাস করতেছো, যারা বি ইউনিট এবং সি ইউনিটের যারা হচ্ছে গিয়ে কি আসো, সকলে আমাদের ঢাবি স্বপ্ন পূরণ ব্যাচ যে 4.0 আছে, সেই 4.0 তোমরা চাইলেই হচ্ছে গিয়ে কি ভর্তি হইতে পারো। আমাদের ডিউ ডিমার্সের যে ফেসবুক গ্রুপ আছে বা ফেসবুক পেজ আছে, সেখানে যে দেখতে পারবা অনেক ভিডিও আছে, তারপর হচ্ছে গিয়ে কি অনেক সফলতার মেসেজ আছে। তোমরা যদি ঢাকা বিশ্ববিদ্যালয়ের একগুচ্ছ মেধাবী শিক্ষার্থীদের সমন্বয়ে আমাদের যে 4.0 আছে এখানে যদি ভর্তি হইতে পারো তাহলে তোমাদের জন্য ভালো হবে। আমি আমার কথা বলার আগে আমি একটু জয়নাল এবং হচ্ছে গিয়ে কি আনিস ভাই সম্পর্কে বলি। জয়নাল যেই সুন্দর করে তোমাকে ম্যাপ আকারে সাধারণ জ্ঞান পড়াবে, তুমি রাস্তা দিয়ে হাঁটলেও তোমার মনে হবে এই জয়নাল ভাই তো এই ম্যাপটা পড়াইছিল। কথাটা কি বলতেছি? জয়নাল যে সুন্দরভাবে তোমাকে পৃথিবীর ম্যাপ আঁকায়া এবং বাংলাদেশের ম্যাপ আঁকায়া সেক্টর, নদী বন্দর, স্থলবন্দর, নদ নদী কোনটা ঢুকছে কোনটা বাড়িছে এগুলো বুঝাবে। আমার মনে হয় না তুমি অন্য জায়গায় পাবা। তুমি জয়নালের আগের ক্লাসগুলো আমাদের ইউটিউব চ্যানেল ডিউ ডিমার্স ইউটিউব চ্যানেল আছে, ওইখানে যে হইতেছে গিয়ে কি যেন দেখে আসতে পারবা। বুঝতে পারছি? তাহলে হচ্ছে গিয়ে কি করলো ওইখানে তুমি দেখতে পারবা। আর হলো আনিস ভাই হচ্ছে গিয়ে কি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগ থেকে সে পাশ করছে। আনিস ভাই হলো সোনালী ব্যাংকের হচ্ছে গিয়ে কি কর্মকর্তা। মিরপুরে আনিস ভাই হইতেছে অনেক বড় বড় হচ্ছে গিয়ে কি ব্যাচ পড়ায়। যারা আমাদের মিরপুরের স্টুডেন্ট আছো তারা আনিস ভাইকে অবশ্যই চিনো। তোমরা যদি আমাদের ঢাবি স্বপ্ন পূরণ ব্যাচ 4.0 যদি ভর্তি হইতে পারো তাহলে আমাদের ক্লাসগুলো পাবা। আমরা এখন যেভাবে ফ্রি ক্লাসে পড়াচ্ছি এর থেকে আরো ভালো করে আমরা হচ্ছে গিয়ে কি পড়াই। তোমাদের আশেপাশে বা কারা যদি কেউ যদি হচ্ছে গিয়ে কি ডিউ ডিমার্সের স্টুডেন্ট থেকে থাকে তাদেরকে জিজ্ঞেস করো। আর আমাদের ক্লাসগুলো যাচাই করতে গেলে নিয়মিত যে 12 দিন ক্লাস হবে ক্লাসগুলো দেখো আমরা কিরকম ভাবে পড়াই, বুঝতো? তারপরে আমরা দেখবো পরবর্তীতে। বলো সোপান শব্দের অর্থ কি? বাচ্চারা দ্রুত, সোপান শব্দের অর্থ কি? সিমি এমন এক মাইনছের মেনশন করছে, মাইনছের নাম কি নার্গিস। বলছ স্যার কি ফাঁসি দিছেন? না, আমি মেয়ে মানুষের কোনো কথারে আমি উত্তর দেই না। বুঝতে পারছি? এবার একটু দেখো, একটু মজা করি, তোমরা একটু জানো সোপান শব্দের অর্থ কি? সোপান শব্দের অর্থ হচ্ছে সিঁড়ি।
এবার তোমাকে বলি, জগতে একটা পুরুষের 3টা জিনিস দরকার। কি জানো? জগতের একটা পুরুষের 3টা জিনিস দরকার। একটা হইলো গাড়ি, একটা হইলো বাড়ি, আর একটা হইলো গিয়া কি নারী। তো দেখবা যে হয়তো স্কুল কলেজ বা বিশ্ববিদ্যালয়ে সকলেই বলবে যে পুরুষ হইতে গেলে 3টা জিনিস দরকার। কয় কি? কয় গাড়ি, বাড়ি, নারী। এখন দেখো তো, আমার কাছে একটা ট্রিক্স আছে, বুঝতে পারছি। তুমি যদি খালি এই শেষের নারীটা, এই নারীটা শেষের থেকে তুমি যদি খালি সামনে নিয়ে আসো, তাহলে দেখবা যে গাড়ি, বাড়ি, অটো আসতেছে। কেমনে? তুমি অবশ্যই একটা চৌধুরী সাহেবের মাইয়া বিয়া করবা বা প্রেম করবা, তাহলে দেখবা যে গাড়ি এবং বাড়ি একসাথে চলে আসতেছে। বুঝতে পারছি? তাই নারীকে কখনো পিছিয়ে রাখা যাবে না, নারীকে সবসময় সামনে রাখতে হবে। বুঝতে পারছি? যেমন ব্যাচেলর ছেলেটা বাড়িতে যায় কেন? এই নারীর টানে। আর বিবাহিত ছেলেটা বাড়িতে যায় কেন? এই নারীর টানে। সবাই নারীর টানেই বাড়িতে যায় আর কি। বুঝতে পারছি? কিন্তু নারীতে কিন্তু পার্থক্য আছে। কোন নারীর ভিতরে দিয়া রক্ত বয়, আর কোন নারী তোর রক্ত বাইর করবো আর কি। তুই এলা চিন্তা কর, তুই কোন নারীর টানে বাড়িতে যাস। বুঝতে পারছি? হ্যাঁ, এই যে দেখছ শিমু আক্তার কি সুন্দর বলে ফেলছে। তাহলে কি করতে হবে? নারীকে কখনো পিছনে রাখা যাবে না, নারীকে সবসময় সামনে নিয়ে আসতে হবে। তাহলে পরেরটা অটো তুমি পেয়ে যাবা। দেখছো, আমাদের এই ক্লাস করলে বাংলার সাথে সাথে এই যে লাইফ মানে হ্যাক গুলা যে তোমাদেরকে শিখাই দিচ্ছি, এজন্য তো ফ্রি ক্লাসে তোমার ক্লাসগুলো একটু শেয়ার করা উচিত। স্যার আমার 3টেই লাগবে, এজন্য তুই একটাও পাবি না। তুই যদি শর্টকাট ভাবে যদি আমাদের ডিউটি মাস্টার ক্লাস করস, তাইলে তুই পাইতে পারস, কারণ ওই যে আমাদের তো বিভিন্ন প্রকার শর্টকাট বুদ্ধি আছে। বুঝতে পারছি? আবির, তুই কোন নারীর টানে ক্লাস করতেছিস? তুই সত্য করে কও, উর্ফের নারী না নিচের নারী কোনটা? যেমন সিমি একজন নারী আছে, এই নারীর যে মনে করো যে হাত দেবে সে জ্বলে পুড়ে ছারখার হয়ে যাবে। সিমি নারীতে যে হাত দিবা সে, আপনি কি বলতে চাচ্ছেন গাড়ি বাড়ি পাওয়ার জন্য ছেলেরা প্রেম করে? না, এটা আমি কখনোই বলতে চাই নাই। এটা হচ্ছে গিয়ে কি ইয়েরা কি যেন কয়, আমাদের বুদ্ধিজীবীরা বলেছে যে গাড়ি বাড়ি নারী থাকতে হবে। আমি খালি শর্টকাট টেকনিকে সেটা সামনে নিয়ে এসেছি, আমি এটা বলিনি কখনোই। আসমা চৌধুরী এর একটা কাম হইতো না, এ নিশ্চিত এনসিপি করে। সবাই বুঝতে পারছো? খুবই দরকার। হ্যাঁ, সাব্বাস। সবাই নারীর টানে ক্লাস করবা না। ডিউটি মার্চ একটি নারী বিদ্বেষ, দূর নাউজুবিল্লাহ, আমি একজন নারী বিদ্বেষী শিক্ষক। যেমন সিমিকে আমি 2 চোখে দেখতে পারি না, এজন্য আমি ওকে অনলাইনে রাখি। এবার দেখো, যে বিভক্তি একাধিক কারকে ব্যবহৃত হয় তাকে কোন বিভক্তি বলে? সকলে একটু হচ্ছে গিয়ে কি বলতো, যে বিভক্তি একাধিক কারকে ব্যবহৃত হয়। দেখেন আমনে যা ভালো মনে করেন, শাহরিয়া মিম, দেখেন আমনে যা ভালো মনে করেন। তুই আগে নিজে সিলেক্ট কর, তুই কি নারী না পুরুষ। পিছনে লেখা রাখছস মিম, আগে লেখা রাখছস শাহরিয়ার। আসলে তুই কি চাস? সত্য করে কত? স্যার আরেকটি জিনিস, গাড়ি বাড়িতে নারীতে কি বুঝাইছে কিছুই বুঝি নাই, প্যাচ লেগে গেছে। কথাটা কি বুঝতে পারছি? আচ্ছা, আজ আমার মন ভালো নেই। আনিকা হাসান, দুরু অনিক হাসান ভাইজান, সরি। তাহলে একটু দেখো, যে বিভক্তি একাধিক কারকে ব্যবহৃত হয় তাকে বলা হয় তির্যক বিভক্তি। অনেক বিভক্তি আছে যেটা কিনা 2টি বিভক্তিতে ব্যবহৃত। এবার একটু দেখো তো, সকলে একটু বলো তো বিভক্তি কাকে বলে? বাচ্চারা সকলে একটু বলো, বিভক্তি কাকে বলে? ভাইয়া এগুলো ঠিক না। ওকে, আমি কি করতাম, আব্বা আম্মার নাম রাখছে। সারিয়া মিম বলছে, ভাই আমি কি করতাম, আব্বা আম্মার নাম রাখছে। আমার একটা মনে পড়ে, বুঝছো, এই সারিয়া মিম হওয়ার আগে ওর আব্বা আম্মা মনে করছিল যে একটা মাইয়া হবে, বুঝছো, এজন্য সে মিম রাখছে। পরে দুঃখক্রমে মনে করো যে সে ছেলে হয়ে গেছে, পরে আগে শাহরিয়ারটা যুক্ত করছে। গত বছর রংপুরে আমার একটা স্টুডেন্ট ছিল, স্টুডেন্টের নাম কি জানো? রুবায়েত হাসান মিম। তোর একদিন আমি ক্লাসে খাড়া করাইছি, মানে আমি যখন নাম ডাকতাছি তো বললাম যে মিম, ইয়েস স্যার। কেটা রে? স্যার আমি বুঝলাম না, তোরে নাম হইতেছে মাইয়া মানুষের মতো, তুই ছেলে হইয়া প্রেজেন্ট দিলি কে? স্যার আমার নাম হইছে রুবায়েত হাসান মিম। তুমি চিন্তা করো, ওর এই পুরো নামের ভিতরে পুরুষবাচক শব্দ একটাই আছে, সেটা হলো হাসান।
আর বাকি আগেও নারী পরেও নারী, ও মাঝখানে কেমনে পুরুষ হয়ে গেল, এইটা নিয়ে আমি খুব টেনশনে ছিলাম, বুঝতে পারছো? কি আর করব কও। ওরে ভাই আমি পোলা না, ও আশা তুই মাইয়া, সরি বুঝতে পারিনি আর কি, মানে বয়স হয়ে গেছে তো নারী পুরুষের তফাৎটা বুঝতে পারিনি আর কি। হ্যাঁ কি আর বলবো। এবার একটু দেখো, তোমার হচ্ছে গিয়ে কি মিম, দুরু মিম বলে বিভক্তি। বিভক্তি কাকে বলে বলছে একটু দেখো তো, খাতার ভিতরে একটু লিখে নাও। বাক্যে বাক্যে শব্দগুলোর মাঝে বাক্যে শব্দগুলোর মাঝে সম্পর্ক, বাক্যে শব্দগুলোর মাঝে সম্পর্ক। এই যে আসমা চৌধুরী আফা যেই বড় এক বিভক্তির লাইন লেখছে, এই লাইন লেখলে জীবন শেষ। এবার একটু দেখো, বাক্যে শব্দগুলোর হইতেছে গিয়ে কি মাঝে সম্পর্ক তৈরির জন্য, সম্পর্ক তৈরির জন্য যে শব্দাংশ ব্যবহার করা হয়, ব্যবহার করা হয় তাকে বিভক্তি বলে, তাকে বিভক্তি বলে। আচ্ছা একটু দেখো, তাহলে কি বলছে, বাক্যে শব্দগুলোর মাঝে সম্পর্ক রক্ষা করার জন্য যেগুলো ব্যবহার করা হয় তাকে বিভক্তি বলে। ওই আসমা আফার মতো এত কঠিন বিষয় না, বুঝতে পারছি? আসমা আফা যে কঠিন জিনিস হচ্ছে গিয়ে কি দিছে, এই কঠিন জিনিস দিলে একবারে জীবন শেষ। তাহলে বাক্যে কি করতে হবে, বাক্যে প্রত্যেকটি হচ্ছে গিয়ে কি শব্দগুলোর মাঝে কি রাখতে হবে, যে হইতেছে গিয়ে কি সম্পর্ক রক্ষা করার জন্য যেই সকল শব্দাংশ ব্যবহার করা হয় তাকেই কি বলে, বিভক্তি হইতেছে গিয়ে কি বলে। মুহিত বউ ঝগড় কর, মুহিত বউ ঝগড় কর। একটু হচ্ছে গিয়ে কি দেখো, মুহিত বউ ঝগড় কর, এটা জিনিসটা কি দেখো, এটা কিন্তু পুরো একটা বাক্য, যে মুহিত বউ ঝগড় কর, এটা কিন্তু পুরো একটা বাক্য, বুঝতে পারছি? এবার একটু দেখো, এই বাক্যের ভিতরে মুহিত একটা হচ্ছে গিয়ে কি পদ, বউ একটা পদ, ঝগড় একটা পদ, কর একটা পদ। তাহলে বলতো বাক্যের ভিতরে প্রত্যেকটি শব্দের ভিতরে কোনো কি সম্পর্ক আছে? একটু দেখো তো, এই শোনেন একটু দেখেন, বা মুহিত বউ ঝগড় কর বাক্যের ভিতরে প্রত্যেকটি শব্দের সাথে কোনো কি মিল আছে? একটু দেখো তো, মুহিত বউ ঝগড় কর কোন শব্দের সাথে কোন শব্দের কি কোনো মিল আছে? কিন্তু আমি যদি বলি যে মুহিদের বউ ঝগড়া করে, মুহিদের বউ কি করে, ঝগড়া করে। এবার একটু দেখো তো, এই যে মুহিদের বউ যে ঝগড়া করে, তাহলে মুহিদের সাথে কি বিভক্তি যুক্ত হয়েছে, এর বিভক্তি যুক্ত হয়েছে, ঝগড়ার সাথে একটা আ বিভক্তি যুক্ত হয়েছে, করের সাথে একটা কি বিভক্তি যুক্ত হয়েছে, এ বিভক্তি যুক্ত হয়েছে। তাহলে একটু দেখো, তাহলে যখন আমরা কি করতেছি, বিভক্তিগুলা বসাইতেছি, তখন বাক্যের ভিতরে প্রত্যেকটি শব্দ একটা একটার সাথে কি সম্পর্কযুক্ত। তাহলে বাক্যের ভিতরে প্রত্যেকটি শব্দ কি একটা একটার সাথে সম্পর্কযুক্ত। তাহলে আমরা বিভক্তির সংজ্ঞা কি দিলাম, বাক্যে শব্দগুলোর মাঝে সম্পর্ক তৈরির জন্য যেই সকল শব্দাংশ ব্যবহার করা হয় তাকেই বলে হইতেছে গিয়ে কি বিভক্তি। সকলে বিভক্তির সংজ্ঞা ব্যবহার সহ 100% বুঝতে পারছেন? একটু কমেন্ট করেন দ্রুত। সকলে বিভক্তির সংজ্ঞা এবং ব্যবহার 100% বুঝতে পারছেন? আসমা আপা, ও আসমা আপা বুঝছেন? কমেন্ট করেন। এত কঠিন উদাহরণ দিলে বা এত কঠিন সংজ্ঞা দিলে তো আপনি মরে যাবেন আপা। আসমা আপা বুঝতে পারছেন? সিমি বুঝছস তুই? কমেন্ট কর। তাহলে বিভক্তি এবং বিভক্তির সংজ্ঞাগুলা সকলে কি বুঝতে পারছি? জাতি কি বলে, জাতি কি বলে, জাতি বুঝছে?
100% বুঝতে, সাব্বাস, সিমি বুঝতে পারছে, শিমু আক্তার, রূপা ইসলাম, জি জি জি। আসমা আপা কই? আসমা আপা বুঝছেন? তাহলে এত কঠিন জিনিস না, মনে রাখবেন। আমি একটা কথা বলি, বইয়ের ভিতরে যেই সংজ্ঞাগুলা দেওয়া আছে এগুলা যদি আমি পড়াই তাহলে আপনি আমার ক্লাস করবেন কে? আপনার যা পড়ানোর সব তো বই আছে। আপনি আমার ক্লাস করতে আসছেন সহজভাবে শিখার জন্য। বইয়ে যে কঠিন শব্দগুলা দেওয়া আছে সেই শব্দগুলা আমি সহজভাবে বুঝাবো, আপনি সহজভাবে বুঝবেন। বুঝতে পারছি? এই জন্যে আমরা কখনো বইয়ের ভাষায় পড়াই না, আমরা সবসময় কি সহজ ভাষায় পড়াই, যাতে করে আপনি বুঝতে পারেন। বুঝতে পারছি? আচ্ছা, তাহলে আমরা পরবর্তী প্রশ্নে চলে যাই। বলছে, আমার গানের মালা আমি কারে করিব দান, আমি কারে করিব দান। তাহলে আলোচ্য বাক্যের ভিতরে কারে যে শব্দটা আছে, জাতি কয় মোহিত ভাইয়ের বউ কি বরিশাল্লা, ঝগড়া কেন করে? যদি আমি বরিশাল্লা মাইয়া বিয়া করতাম, তুই চিন্তা করতি এর আগে আমি ফাঁসিতে লুটতেতাম। বরিশালের মেয়ের সাথে, বুঝতে পারতেছো, বরিশালের মেয়ের সাথে আমার খুব শখ, বুঝছো? বরিশালের মাইয়া আর নোয়াখালীর পোলা, এই দুইটারে একটু বিয়া করানোর আমার খুব শখ। কেন জানো? কারণ এই দুইটাই শয়তান। এই দুই শয়তানের সংসারটা যে কেমন হয় এটা আমার একটু দেখার খুব শখ, বুঝছো? তোমরা যদি কেউ যদি বরিশাল্লা মেয়ে থাকো, নোয়াখালীর ছেলে থাকো, আমাকে বলবা, আমি একটু তোমাদেরকে বিয়ে দেওয়ার চেষ্টা করব। বরিশাল্লারা ঝগড়া করে না, তারা সবাইকে ভালোবাসে। আরস ভাই নিজেই বরিশাল্লা আমরা খুঁজে পাইছি, অসংখ্য ধন্যবাদ নিজের পরিচয় পাবলিকলি প্রকাশ করার জন্য। আরস, তোমাকে অসংখ্য ধন্যবাদ। বুঝতে পারছি? এবার একটু দেখো, আমার গানের মালা আমি কারে করিব দান। কোন ক্রিয়াপদ খুঁজতে গেলে মনে রাখবা, এবার হচ্ছে গিয়ে কি তোমরা একটু মনে রাখবা কথাটা কি বলতেছি। কখনো যদি কারক নির্ণয় করতে বলে তাহলে সবার আগে খুঁজবা ক্রিয়াপদ। বুঝতে পারছি? তাহলে কারক নির্ণয় করতে গেলে সবার আগে কাকে খুঁজতে হবে? কারক নির্ণয় করতে গেলে সবার আগে খুঁজতে হবে গিয়ে কি ক্রিয়াপদ। তাহলে এখানে ক্রিয়াপদ কোনটি? দান। এবার বলা আছে ক্রিয়াকে কি বা কাকে দিয়ে প্রশ্ন করলে যে উত্তর পাওয়া যায়। আবারও বলতেছি, ক্রিয়াকে কয়টি প্রশ্ন করতে হবে? ক্রিয়াকে দুইটি প্রশ্ন করতে হবে, একটা হলো কি অথবা কাকে। কাকে দিয়ে আমরা প্রশ্ন করব যখন ব্যক্তি বুঝাবো, আর কি দিয়ে প্রশ্ন করব যখন আমরা বস্তু হচ্ছে গিয়ে কি বুঝাবো। বুঝাইতে পারছি কথা না? বুঝাইতে পারছি? তাহলে হচ্ছে গিয়ে এটা কি হবে? তাহলে এটা কি হবে? তাহলে আমরা কাকে করব দান, প্রশ্ন করো কাকে দান করব। তাহলে বলছে কারে দান করব, তাহলে এটা কি হবে? সপ্তমী বিভক্তি। তাহলে যখন আমরা ক্রিয়াকে কি বা কাকে দিয়ে প্রশ্ন করব, যে উত্তর পাওয়া যায় তাকে বলা হবে কি? তাকে বলা হবে কর্ম কারক। তাহলে ক্রিয়াকে যখন কি বা কাকে দিয়ে প্রশ্ন করলে যে উত্তর পাওয়া যায় তাকে কোন কারক বলবে? তাকে বলবে হচ্ছে গিয়ে কি কর্ম কারক। এবার আমি একটু বলি কারক নিয়ে আমাদের ডিউডিমার্সের, আমি তোমাদেরকে এতটুকু গ্যারান্টি দিচ্ছি, আমি তোমাকে হচ্ছে গিয়ে কি সন্ধি, কারক এবং সমাসের 3টা ক্লাস নিব। 3টা ক্লাস নিলে তোমার যদি বাংলাদেশের কোন বইয়ে বা কোন প্রশ্নে যদি কারক সমাস আর সন্ধি নিয়ে যদি কোনো ঝামেলা হয়, ডিউডিমার্সের 5 লক্ষ মানুষ সাক্ষী, আমাকে তুমি ফার্মগেট ফাঁসিতে ঝুলাবা। বুঝতে পারছি? কারণটা কি? এইটা মানে তোমাদের দোয়া, আর হচ্ছে গিয়ে কি আমি একটু কিছু শর্টকাট টেকনিক জানি তো, বা সহজে কিভাবে হইতেছে গিয়ে কি করা যায়, সকল কিছু তোমাদের দোয়াই আর কি। তো তোমরা ওই যে বললাম যে সন্ধি, সমাস এবং কারক আমি বোঝানোর পরে ডিউডিমার্সের 5 লক্ষ ফলোয়ার সাক্ষী, তোমাদের যদি হচ্ছে গিয়ে কোনো সমস্যা হয় আমারে তুমি ফার্মগেট ফাঁসিতে ঝোলাবা, কোনো সমস্যা নাই। আর এটা করতে গেলে ওই যে কি করতে হবে, আমাদের দাবি স্বপ্ন পূরণ ব্যাচ 4.0 ভর্তি হতে হবে। এবার দেখো, গরিবকে কম্বল দিয়ে ঠান্ডায় বাঁচাও। বুঝাইতে পারছি? এবার এটা তো একটা প্যাচের প্রশ্ন করছে, একটু মনে করে দেখো, একটু মনে করে দেখো। অধিকার, অধিকার ত্যাগ সমান সমান সম্প্রদান। অধিকার ত্যাগ সমান সমান সম্প্রদান। আবার কি?
আবার হচ্ছে অধিকার আছে সমান সমান কর্মকারক, কর্মকারক। বুঝতে পারছি? তাহলে এখানে দেখো, এখানে অপশন কিন্তু দুইটা। যখন তুমি কোনো কিছু দান করবা, সেই দানের ভিতরে তোমার যদি হক থাকে, তোমার যদি অধিকার থাকে, তাহলে সেই দানটা হবে কর্মকারক। আর কোনো কিছু তুমি দান করছো কিন্তু এটার উপর কোনো অধিকার নাই, তাহলে সেটা কি হবে? সেটা হবে তোমার সম্প্রদানকারক। এবার একটু দেখো, বলছে গরিবকে কম্বল দান করো। এবার একটু দেখো তো, শীতকালে যখন তুমি গরিবকে কম্বল দান করো, তুমি কি গরমকালে কও ওই আমার কম্বল ফেরত দে, নাকি তুমি এটা ফি সাবিলিল্লাহ দান করে দিছো? কথাটা কি বুঝতে পারছি? তাহলে যখন তুমি কাউকে কোনো অধিকার ত্যাগ করিয়া দান করবা, সেটা হবে সম্প্রদান। বুঝতে পারছি? যেমন আমরা কি করি, আমরা হচ্ছে গিয়ে কি রোহিঙ্গাদের টাকা দেই। ধরো তুমি বলতেছো যে রোহিঙ্গাদের দান করো বা রোহিঙ্গারে কাপড় দাও। এখন তুমি যখন রোহিঙ্গারে কাপড় দাও, তখন কি তুমি বলো ওই মায়ানমার দিয়ে আমার কিন্তু কাপড় ফেরত দিবি? এরকম কি আমরা কখনো বলি? কখনোই আমরা হচ্ছে গিয়ে কি বলি না। এই অধিকরণ কারক কেটা বলছে রে? ওই ঝুমুর, তুই অধিকরণ কারক পাইছিস কই? থাবড়া কানের কুটুল ডিলিট কর। একটু দেখো, যখন তোমার কি কোন বস্তুর উপর তোমার কি থাকবে না, অধিকার থাকবে না, তখন সেটা হবে কি সম্প্রদান। যেমন তুমি আরেকটা উদাহরণ দেই, তুমি একটা মসজিদে 500 টাকা দান করছো। এখন তুমি যেই এলাকার মসজিদে যে 500 টাকা দান করছো, তুমি ওই এলাকা ত্যাগ করলে কি কইবা, হুজুর আমার 500 টাকা ফেরত দেন? কখনোই আমরা কি করি না, ফেরত চাই না। তাহলে কোথাও যদি আমরা কি করি, আমরা অধিকার ত্যাগ করিয়া যখন আমরা দান করি, তখন সেটা হবে কি সম্প্রদান। তাহলে বলো, আলোচ্য বাক্যের ভিতরে হইতেছে গিয়ে কি গরিবকে, এটা হইতেছে গিয়ে কি কোন কারক হবে? এইটা এই যে গরিব আছে, সেই গরিবটা কি হবে? গরিবটা হবে সম্প্রদান কারক। গরিবটা কোন কারক? সম্প্রদান হচ্ছে গিয়ে কি কারক। আর এই যে হইতেছে গিয়ে কি তোমার ঠান্ডা হতে মুক্তি দাও। বলো কি হতে মুক্তি দাও? ঠান্ডা হতে মুক্তি দাও। কোন বাক্যে যদি হতে, চেয়ে, তারপর হচ্ছে গিয়ে কি থেকে বুঝায়, আবারও বলতেছি, কোন বাক্যে যদি হতে, থেকে, চেয়ে এগুলো যদি বুঝায়, তাহলে সেটা কি হবে? অপাদান কারক। তাহলে গরিবটা কি হবে? গরিবটা হবে সম্প্রদান কারক। বুঝলাম না সবাই বি নাম্বারটা কেন উত্তর দিচ্ছে, আমি তো এইটা বুঝি না। করণ কারক কেমনে হয় আমি আসলে বুঝতে পারতেছি না। মানে এটা করণ কারক কেমনে হয় এটা তো আমি বুঝতে পারতেছি না। সবাই বি নাম্বারটা কমেন্ট করতেছে কেন? তাহলে বুঝাতে পারছি, কোন বাক্যের ভিতরে যদি হতে, চেয়ে, থেকে, আবারও বলতেছি, কোন বাক্যে যদি হতে, চেয়ে, থেকে এগুলা যদি থাকে, তাহলে সেটা কি হবে? তাহলে সেটা হবে সম্প্রদান কারক। আর কাউকে যদি আমরা সত্য ত্যাগ করিয়া দান করি, তাহলে সেটা কি হবে? সেটা হবে তোমার কি তোমার সম্প্রদান কারক। তাহলে সকলে বলো, এই বাক্যটা সকলে কি 100% বুঝতে পারছো? বাচ্চারা, জাতি একটু কমেন্ট করবে, এই বাক্যটা সকলে কি 100% বুঝতে পারছো? জাতি কি বলে? জাতি 100% বুঝতে পারছো? জাতি কি বলে? জাতি 100% বুঝতে পারছে? তাহলে কোন বাক্য যদি হতে, চেয়ে, থেকে, এবার দেখো হতে, চেয়ে, থেকে কোনটা? যেমন আমরা বলি যে গাছ হতে ফল পাই, তাহলে একটু বলো গাছ হতে আমি কি করছি? ফলটা নিয়ে আসছি। তাহলে বাক্যের ভিতরে এটা কি আছে? হতে, চেয়ে, থেকে আছে। তাহলে সেটা কি হবে? অপাদান কারক। আবার আমি ঢাকা থেকে চট্টগ্রাম আসলাম, তাহলে এই বাক্যের ভিতরেও কি আছে? হতে, চেয়ে, থেকে আছে। তাহলে সেটাও কি হবে? সেটা হবে অপাদান কারক। বুঝাইতে পারছি? এই অপাদান এবং অধিকরণের আরো অনেক শর্টকাট টেকনিক আছে, এগুলো আমরা শিখাবো, কোনো সমস্যা নাই। বুঝতে পারছি? তারপর আমরা দেখব
করণ কারক নির্ণয়ের কোনটি হইতেছে গিয়ে কি ভুল? আমি এবার বলতেছি, কারক নির্ণয়ের কোনটি হইতেছে গিয়ে কি ভুল? সবার একটু বলতো এখানে কারক নির্ণয়ে ভুল কোনটা? কারক নির্ণয়ে ভুল হইতেছে গিয়ে কি কোনটা? ভাইয়া প্রেয়ার ব্রেক প্লিজ। জি, আমরা হচ্ছে গিয়ে আর 2টা প্রশ্ন আছে, এরপরে নামাজের বিরতি আর কি। তারপর আবার আমাদের রাতের বেলা হিসাব বিজ্ঞান ক্লাস আছে। হিসাব বিজ্ঞান আমরা এখানে দেখি যে কোথাও যদি স্থান কাল বিষয়, আমি আবারও বলতেছি, স্থান কাল বিষয় এগুলো যদি বোঝায় তাহলে সেটা হবে অধিকরণ কারক। স্থান কাল বিষয় বুঝালে কোন কারক হবে? অধিকরণ কারক হবে। তাই একটু দেখো, সে বাজারে যায়, তাহলে বাজারটা কি? বাজার হলো একটা স্থান, তাহলে এটা যেহেতু স্থান বুঝাইছে তাহলে সেটা কি হবে? অধিকরণ কারক হবে। আবার দেখো বলছে আমি ভাত খাবো, আমরা একটু আগে বলছি ক্রিয়াকে যদি কি বা কাকে দিয়ে প্রশ্ন করলে যে উত্তর পাওয়া যাবে সেটা হবে গিয়ে কি? কর্মকারক। তাহলে এটাও সঠিক। বলছে রতনে রতনে চিনে, তাহলে বলছে রতনে কারে চিনে? রতনকে চিনে। তাহলে যিনি কাজ করে বা যিনি হচ্ছে গিয়ে কি চিনে সেই রতন, এটাও সঠিক। তাহলে আলোচ্য বাক্যের ভিতরে ভুল কোনটা? তিনি জ্ঞানে শ্রেষ্ঠ। বলা আছে ক্রিয়াকে কি দ্বারা অবলিক কিসের দ্বারা, ক্রিয়াকে কি দ্বারা অবলিক কিসের দ্বারা প্রশ্ন করলে যে উত্তর পাওয়া যায় তাকে বলা হয় করণ কারক। তাহলে কি প্রশ্ন করতে হবে? ক্রিয়াকে কি দ্বারা বা কিসের দ্বারা দিয়ে প্রশ্ন করলে যে উত্তর পাওয়া যায় সেটা কি কারক হবে? করণ কারক। তাহলে দেখো আলোচ্য বাক্যের ভিতরে কি শ্রেষ্ঠটা হইল গিয়ে কি তোমার ক্রিয়াপদ। তাহলে বলো সে কিসের দ্বারা শ্রেষ্ঠ? ভাইয়া আমি 11 নম্বরটা বুঝিনি। সাকিব ভাইয়া রে, তুই এটা কি কইলি? আচ্ছা তাহলে কি হলো একটু দেখো, আমি কিসের দ্বারা শ্রেষ্ঠ? সে জ্ঞানের দ্বারা শ্রেষ্ঠ। তাহলে এটা হওয়ার দরকার ছিল কি? এটা হওয়ার দরকার ছিল হচ্ছে গিয়ে কি করণ কারক, কিন্তু এইখানে তারা লেখা রাখছে এটা হইলো অপাদান কারক। বুঝাইতে পারছি? তাহলে এটা কি কারক হওয়ার কথা ছিল? করণ কারক। তাহলে এটা কি অপাদান কারক। আচ্ছা আবারও বলতেছি, রাতে আমাদের হচ্ছে গিয়ে কি 8টার সময় আমাদের এই যে 12 দিন যে ফ্রি ক্লাস থাকবে, সেই 12 দিনের ফ্রি ক্লাসে রাত 8টার সময় হিসাব বিজ্ঞান ক্লাস হবে। কথাটা কি বলতেছি? সেই হিসাব বিজ্ঞান ক্লাসে আমাদের হচ্ছে গিয়ে কি বাপ্পি স্যার, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফাইন্যান্স ডিপার্টমেন্টের হচ্ছে গিয়ে কি সাবেক শিক্ষার্থী, তিনি তোমাদেরকে হচ্ছে গিয়ে কি আমাদের হিসাব বিজ্ঞান ক্লাসটা নিবে। তো বাপ্পি স্যার কিছু বলবে। দেখো আর আবার আরেকবার একটু রিমাইন্ডার দিয়ে দেয়, আজকের ক্লাসে তোমরা যারা হচ্ছে ক্লাসে শেয়ার দিয়েছিলা এবং হচ্ছে ক্লাসের মধ্যে বন্ধুদেরকে মেনশন দিয়েছিলাম বা ক্লাসের মধ্যে তোমাদের রেসপন্স ভালো ছিল, তাদের মধ্যে থেকে লটারির মাধ্যমে আমরা কিন্তু একজনকে এই বইটা উপহার হিসেবে পাঠাবো। এবং এটা আমরা রাত 8টার ক্লাস শুরু হওয়ার আগে আমরা অ্যানাউন্সমেন্টটা দিয়ে দিব যে কে এই পুরস্কারটা পেয়েছে। তাহলে তোমাদের জন্য বুঝতে সুবিধা হবে। এবং তার পরবর্তী ক্লাসেও কিন্তু সেম ভাবে বই পুরস্কার থাকবে। কেউ যদি একবার পুরস্কার পায় তাহলে কিন্তু 12 দিনে তার পুরস্কার পাওয়া হবে না, কিন্তু সে অবশ্যই ক্লাসগুলো করবে, এটুকু আমাদের চাওয়া থাকবে। কারণ আমরা সবাইকে নতুন নতুন শিক্ষার্থীদেরকে সবসময় পুরস্কার দিয়ে যাব। তো তোমরা হচ্ছে আজকে ক্লাসটা, এবং স্যার হচ্ছে কোর্সের ব্যাপারে তাই বলেছেন তাই না? তোমাদেরকে আরেকটু বলে রাখি, এখানে কিন্তু আমাদের ঢাকা ইউনিভার্সিটি ভর্তি প্রস্তুতির কিন্তু বাংলা ইংরেজি সাধারণ জ্ঞানে হচ্ছে খ ইউনিটের একদম টোটাল একটা কমপ্লিট প্যাকেজ আছে। সাথে হচ্ছে ঢাবি গ ইউনিটের জন্য বাংলা ইংরেজি হিসাব বিজ্ঞান ম্যানেজমেন্ট ফিনান্স মার্কেটিং এর একটা কমপ্লিট কোর্স আছে। তোমরা এই কোর্সে যদি ভর্তি হও তাহলে কিন্তু বইগুলা পাবা, সকল বিষয়ের বই পাবা, একটা টি শার্ট উপহার হিসেবে পাবা। এবং এখন কিন্তু একটা বন্ধু অফার আছে, বন্ধু অফারে আমাদের কোর্সের পেমেন্ট কিন্তু নর্মালি হচ্ছে এখন ডিসকাউন্টে 3000, অর্থাৎ তুমি যদি সিঙ্গেল পার্সন ভর্তি হও তাহলে 3000 টাকা দরকার হবে, কিন্তু তোমরা 2 জন বন্ধু যদি একসাথে ভর্তি হও তাহলে 6000 টাকার পরিবর্তে মাত্র 5500 টাকায় তোমরা ভর্তি হতে পারবে। এবং ভর্তি হওয়ার জন্য তোমরা অবশ্যই আমাদের একটা হটলাইন নাম্বার আছে, এই নাম্বার 01852471092, এই যে নাম্বারটা আছে এই নাম্বারে হোয়াটসঅ্যাপ কিংবা এই নাম্বারে কল দিয়ে বা পেজে মেসেজ দিয়ে যোগাযোগ করলেই হবে। ঠিক আছে স্যার, কন্টিনিউ করুন। আচ্ছা আরেকটা কথা আছে, হ্যাঁ তোদেরকে আমরা বিভিন্ন প্রকার অফার দেই, তোরা তো সিটার, হ্যাঁ কেমন সিটার। গত বছরে একটা স্টুডেন্ট পাইছি, ও আমাদের এই কোর্সের কথা কইয়া বাড়ির থেকে টাকা নিছে কত জানোস? 12,000। অথচ আমরা কোর্স ফি দিছি কত? কোর্স ফি দিছি হচ্ছে 3,000।
সুতরাং যারা যারা দুই বন্ধু মিল্লা ডিউ ডিমার্সের কাছ থেকে 500 টাকা ডিসকাউন্ট নিবি, আবার বাপের টাকাও মারবি, ওইটা ক্ষেত্রে কিন্তু আমরা আবার একবারে বাড়িতে কিন্তু ফোন দিয়া করে দেব। আর যদি মনে কর যে আমার তোরা ম্যানেজ করতে পারোস, আমি অবশ্য নগদ টাকা নেই না আর কি, বিকাশে টিকাশে পাঠাইলে নেই আর কি, নগদে নেই না, বুঝতে পারছো? এটা বললাম, তোরা কিন্তু এই সিটারি গিলান করস, যারা এরকম সিটারি করবি তাদের কালো হাত ভেঙে দাও, গুড়িয়ে দাও। তোরা ডিউ ডিমার্স থেকেও ডিসকাউন্ট নিবি, আবার বাপ মার টাকাও মারবি, এটা চলবে না, ঠিক আছে? না, বাপ মার টাকা কিছু কিছু সময় মারা জায়েজ আছে। যেমন মনে করো যে আমি আমার বিসিএস কোচিং সেন্টারে ভর্তি হওয়ার কথাকে বাপের কাছ থেকে টাকা নিছি 3 বার, ঠিক আছে? আলটিমেটলি আমি একবারও ভর্তি হই নাই। হ্যাঁ, মানে আমি নিজেই বাংলা পড়াই, আর হচ্ছে গিয়ে কি তোমাদের যে স্যারটার আছে তাদের কাছ থেকে মনে করো যে ইংরেজি সাধারণ জ্ঞান এগুলো শিখি, অথচ বাপের কাছে কইছি আব্বা মানে একবার ফেল করছি তো বিসিএস, এজন্য কোচিং সেন্টার আর ভর্তি করাবে না, বলছে আবার নতুন করে ভর্তি হবে। এরকম করতে করতে আমিও 3 বার টাকা নিয়েছি আর কি। তোমরা এরকম করবে না, এগুলা খুবই খারাপ আর কি। আমি নেওয়ার পরে বুঝতে পারছি আর কি, যখন নিছি তখন বুঝি নাই যে এটা খারাপ। হ্যাঁ, এগুলা তোমরা করবে না কোনো মতেই, এগুলা ভালো না, ঠিক আছে? তাহলে এই কথাই রইলো নাকি? আচ্ছা দেখো, আরেকটা বলছে বাংলা বিভক্তি হচ্ছে গিয়ে কি, শব্দ বিভক্তি কয় প্রকার আমরা সকলেই জানি। একজন লেখছে মিসকা শয়তান, কেমন লাগে শিমু তরে কিন্তু একবারে বুলেট মেরে কিন্তু উড়ে এলাম, বুঝিস? এগুলা বলা যাবে না, বলছি তো। আমি এগুলা করার পরে বুঝতে পারছি যে এগুলা খারাপ, তোমাদেরকে এজন্য আগেই বললাম, বুঝতে? এগুলা করবে না, এগুলা খুব খারাপ। তাই একটু দেখো, বাংলা বিভক্তি কয় প্রকার? বিভক্তি হচ্ছে 7 প্রকার। বিভক্তি কয় প্রকার? বিভক্তি হচ্ছে গিয়ে কি তোমার 7 প্রকার, বুঝতে পারছি? তাহলে এগুলো হচ্ছে গিয়ে কি তোমরা বুঝে রাখো। আচ্ছা, এরপরে দেখো আমাদের হচ্ছে গিয়ে কি সর্বশেষ একটা পড়ার টপিক আছে, সেই পড়ার টপিকটা আমি একটু দেখে দিচ্ছি। ইহা তোমার বিবিচ্য বিষয়, এই বাক্যে তোমার কোন কারক? এবার হচ্ছে গিয়ে কি দেখো, ইহা তোমার একটি বিবেচ্য বিষয়, এটা দিয়ে বোঝানো হয়েছে গিয়ে কি কর্মকারক, কারণ এটা কার বিবেচ্য বিষয়? তোমার হইতেছে গিয়ে কি বিবেচ্য বিষয়। তাহলে এটা তো আমি বিবেচনা করব না, করবা কেটা? করবা হচ্ছে গিয়ে কি তোমার, বুঝাইতে পারছি? একজন লাগছে স্যার আমরাও করার পর বুঝবো। আসমা দেখিস, এই যে আসমা যে নামগুলা আছে এগুলা শেষে কেন মা যুক্ত থাকে? বুঝলাম না। যেমন নাম আছে পরমা, মা নাম হইলো উপমা, আরেকজনের নাম হচ্ছে আসমা, বুঝলাম না। আল্লাহ মাফ করুক। যেমন তুমগো, ওই যে আমি ক্লাসের ভিতরে প্রায় বলি, তুমগো ফেসবুক আইডি দেখলে বুঝছো, আমরা যারা হচ্ছে টিচার কমেন্ট পড়ি, মানে আমাদের খুব হাসি পায়। হ্যাঁ, যেমন এক পোলা হইতেছে গিয়ে কি কমেন্ট করছে, ওর নাম কি? ওর নাম হচ্ছে নোমান। তাই কি মানুষ? হ্যাঁ, নো মানে কি না, আর ম্যান মানে কি মানুষ না। তাই কদি দুঃখে কই যাই, তুই নুমান দুটো এক লগে করে লেখ না, হাই লেখছে নো ম্যান মানে অমানুষ, ঠিক আছে? মানে আরেকবার একটা কমেন্ট দেখলাম, এক পোলার নাম হইতেছে সাদমান, লেখছে স্যাডম্যান, মানে ওর জন্য আমার জীবনে যে কত কষ্ট লাগে। তাইলে চোর গেলাগা বুদ্ধি বাড়ে, তাইলে আমি চোর জায়গা, তোমাদের বুদ্ধি হচ্ছে গিয়ে কি ভালো থাকুক। সৎ রিভিউ দাও, ক্লাস কেমন লাগছে, একবারে সৎ রিভিউ, ফ্রি ক্লাস। সুতরাং এইখানে হইতেছে গিয়ে কি কোনো অসৎ রিভিউ দেওয়ার হইতেছে গিয়ে কি কিছু নাই, তোমরা সৎ রিভিউ দাও ফ্রি ক্লাস হিসেবে। আমাদের যেই ঢাবি স্বপ্ন প্রয়াস 4.0 টিচার্সদের তোমার হচ্ছে গিয়ে কি দক্ষতা যাচাই করার জন্য যেই 12 দিন ব্যাপিয়া তোমাদের যে ক্লাসটা চলবে, সেই ক্লাসে তোমরা একটু কমেন্ট করে জানাও যে আজকে তোমাদের ক্লাস কিরকম লাগছে। আসমা লেখছে প্রিটি ওয়েল। তুই বাংলা ক্লাস করতেছস আসমা, ইংরেজি লেখিস না, আমি ইংরেজি বুঝি না। আমি ইংরেজি অবশ্য পারি, কিন্তু ক্লাসের ভিতরে বলি না, কেন জানো? কারণ আমি ইংরেজি বললে তুমিও বুঝবো না, আমিও বুঝবো না, সুতরাং এটা বলে লাভ নাই, বুঝতেছি? তোমরা একটু বাংলায় কমেন্ট করো যে ক্লাস কেমন লাগছে। শারমিন আক্তার বলছে হচ্ছে গিয়ে কি ভাইয়া অনেক ভালো, পাম দিবি না, যা সত্য তাই হচ্ছে গিয়ে কি বলবি, কোনো পামের কিছু নেই এখানে। 10-12 বছর ধরে হচ্ছে গিয়ে কি ক্লাস নেই, এখানে পামের কিছু নাই। সিমি বলছে অনেক ভালো আলহামদুলিল্লাহ, রূপা আলহামদুলিল্লাহ, ঠিক আছে ঠিক আছে।
অসংখ্য ধন্যবাদ। তোমরা তাহলে হইতেছে গিয়ে কি ক্লাসের বিস্তরে উপস্থিত থাইকো, আর আমাদের যাচাই ক্লাসগুলো হইতেছে গিয়ে কি দেখা শেষ হইলে আমি অনুরোধ করব তোমরা যেই জায়গায় খুশি ওই জায়গায় ভর্তি হও, তোমাদের এটা ব্যক্তি স্বাধীনতা, কিন্তু সকলকে হচ্ছে গিয়ে কি বলবো যে আগে ডিউডিমার্সের টিচারদের ক্লাসগুলো করে দেখো। ক্লাসগুলো করে দেখলেই তুমি বুঝতে পারবা যে আসলে তুমি কোন জায়গায় ভর্তি হবা বা কোন জায়গায় তোমার ভর্তি হওয়া উচিত। তাহলে ডিউডিমার্সের 12 দিনের ক্লাসে সকলকে আমন্ত্রণ রইল। ঢাবি স্বপ্ন পূরণ ব্যাচ 4.0 তে তোমাদের সকলের উপস্থিতি কাম্য। দেখা হবে ক্লাসরুমে। আসসালামু